আজকে আমাদের জেনারেল স্টাডিজ ইন্ডিয়ান পলিটি অ্যান্ড কনস্টিটিউশনের ক্লাস নাম্বার 3। তো আজকের ক্লাসটি একটি স্পেশাল ক্লাস, যেহেতু যেন সাম্প্রতিককালে সিটিজেনশিপ অ্যাক্ট নিয়ে বিভিন্ন ধরনের বিষয়ে আমাদের সমাজে ঘোরাঘুরি করছে কথাবার্তা। তো সেইটার সম্পর্কেই বিষয়টাকে ক্লিয়ার করবার জন্য আজকের এই ম্যারাথন ক্লাসটি হচ্ছে। সো আজকের ক্লাসটি খুবই লেন্দি হতে চলেছে, যার কারণে তোমরা স্পিড ফাস্ট ফরওয়ার্ড করে দেখতে পারো। আমাদের ডব্লিউবিসিএসের যে নিউ ব্যাচ চলছে, সেই ব্যাচের জেনারেল স্টাডিজের ইন্ডিয়ান পলিটিতেই আমি ওই ক্লাসটাকে রেখেছি, কারণ এটি ইন্ডিয়ান পলিটিরই একটি পার্ট। আজকের এই ক্লাসটি শুধুমাত্র যে আমার ছাত্রছাত্রীরাই দেখবে তা নয়, এছাড়াও সারা ভারতবর্ষের সকল নাগরিকের জন্য এই ক্লাসটি হতে চলেছে। কারণ অ্যাজ এ সিটিজেন হিসাবে, ভারতবর্ষের নাগরিক হিসাবে নাগরিকতা কি, এই বিষয়টা আমাদের একটা কমপ্লিট সেন্স থাকা উচিত। এবং সেই ক্ষেত্রে আমাদের কনস্টিটিউশনস আমাদেরকে কি প্রভিশনস দিয়েছে অ্যাজ এ সিটিজেন, হ্যাঁ, এবং কারা কারা আমাদের দেশে সিটিজেন হতে পারে। এখন আর ক্লাসে জয়েনের লিঙ্ক পাঠিয়ে মানে রিকোয়েস্ট পাঠিয়ে কোনো লাভ নেই। তোমাদেরকে বারবার বলা হয়, এটা কি একটা ফাজলামো চলছে নাকি? আমি ক্লাস লিঙ্ক দেবার পর 10 মিনিট ধরে অপেক্ষা করি, আর তারপরেও এসে এখন করছে। সো যেটা বলছিলাম, যে আজকের এই ক্লাসটি সকলের জন্য, বিশেষ করে যারা বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে ভারতে প্রবেশ করেছে তাদের জন্য তো বটেই। চলো তাহলে আমরা আলোচনাটা শুরু করি। সবার প্রথম আমাদের যে প্রশ্নটা ওঠে, দ্যাট ইজ হোয়াট ইজ সিটিজেনশিপ, যে নাগরিকতা কি জিনিস। এই নাগরিকতা কি জিনিস এইটাকে বোঝবার আগে আমাদের যেটা বুঝতে হবে যে সিটিজেন বলতে আমরা কাদেরকে বুঝি। সিটিজেন অর্থাৎ এই সিটিজেনদেরকে সিটিজেনশিপ দেওয়া হয় কি পদ্ধতিতে, সেই বিষয়টা আজকে বিস্তারিত আলোচনা হবে। তো সবার আগে আমরা এইটুকুন বোঝার চেষ্টা করি যে হু আর সিটিজেন্স, কারা নাগরিক সেটা ভাবতে হবে। দেখো, আমাদের সমগ্র পৃথিবী কতগুলি পলিটিক্যাল ইউনিটে ডিভাইড করা রয়েছে। কিসে ডিভাইড করা রয়েছে? পলিটিক্যাল ইউনিটে ডিভাইড করা রয়েছে। আর এই পলিটিক্যাল ইউনিটগুলোকেই আমরা সাধারণ ভাষায় বলে থাকি যে এক একটা দেশ, কান্ট্রি। ওকে, এবার এই কান্ট্রিগুলোকে নিশ্চিত রূপে পরিচালনা করার জন্য বিশেষ প্রত্যেকটা দেশেরই কিছু না কিছু এক একটা শাসন ব্যবস্থা আছে। তাহলে সেই শাসন ব্যবস্থাটাকে আমরা বলে থাকি হচ্ছে পলিটি। অর্থাৎ যে সাবজেক্টটি আমরা এখন পড়তে চলেছি, সেই সাবজেক্টের মধ্যে আলোচনাই হবে হচ্ছে এই পলিটি সম্পর্কে। এই আলোচনাটাই কী নিয়ে হবে? এই পলিটি সম্পর্কে আলোচনা হবে। তো একটা সারা দেশটা, আমি আবার একবার বলি শুরু থেকে, সারা পৃথিবীটাকে আমরা কি করেছি না কতগুলো পলিটিক্যাল ইউনিটে ভাগ করেছি। ওকে, সেই পলিটিক্যাল ইউনিটগুলোকে আমরা বলতে পারি যে দেশ নামে, কান্ট্রি বলতে পারি। আর সেই প্রত্যেকটা কান্ট্রি পরিচালনা করার জন্য নির্দিষ্ট এক একটা শাসন ব্যবস্থা রয়েছে, আর সেই শাসন ব্যবস্থা থেকেই আমরা বলে থাকি হচ্ছে পলিটি। এবার প্রশ্ন ছিল কি, যে সিটিজেন কারা? না, এই পলিটিতে যারা অংশগ্রহণ করে, মানে একটা রাষ্ট্রের শাসন ব্যবস্থায় যারা অংশগ্রহণ করে, তারাই হচ্ছে সেই দেশের সিটিজেন। বোঝা গেল কি বলেছি? অর্থাৎ একটা দেশকে পরিচালনা করার জন্য তার লেজিসলেচার থাকে, তার এক্সিকিউটিভ থাকে, তার জুডিশিয়ারি থাকে। এই তিনটে সেক্টরে যারা সমানভাবে অংশগ্রহণ করতে পারে, তারাই হলো সেই দেশের সিটিজেন, তারাই হলো সেই দেশের নাগরিক। এবার প্রসঙ্গ ওঠে এখানে একটা, যে একটা দেশের মধ্যে যারা সবাই বাস করছে তারা সবাই কি নাগরিক? কথাটা হলো ঠিক নয়। একটা দেশের মধ্যে যারা যারা বাস করছে তাদের আমরা বলি হচ্ছে বাসিন্দা। তাদের আমরা কি বলি? বাসিন্দা। ইংরেজিতে কি বলবো? ইংরেজিতে বলবো হচ্ছে রেসিডেন্ট। ওকে, রেসিডেন্ট বলবো। তাহলে সিটিজেন কারা? দেখো, অল সিটিজেন্স আর রেসিডেন্ট, বাট অল রেসিডেন্টস আর নট সিটিজেন। কি বুঝলে এটা? যে সব সিটিজেনই কিন্তু রেসিডেন্ট, কিন্তু সব রেসিডেন্টই সিটিজেন নয়। অর্থাৎ আমরা যদি ব্রডার সেকশনে দেখি, মনে করো এই সার্কেলটি হচ্ছে রেসিডেন্টদের সার্কেল, আর এই রেসিডেন্টের মধ্যে একটা পার্ট হচ্ছে সিটিজেন। তার মানে একটা দেশের মধ্যে যারা যারা বাস করছে সবাই যে সেই দেশের নাগরিক হবে এমনটা নয়। তাহলে একটা দেশের মধ্যে দুই ধরনের মানুষ থাকতে পারে, একটা থাকতে পারে সিটিজেন, আর একটা থাকতে পারে ফরেনার্স। বোঝা যাচ্ছে কিনা যাচ্ছে না? মানে নাগরিক আর বিদেশি, এই দুটো কমিউনিটি একটা দেশের মধ্যে থাকতে পারে। এবার এই বিদেশি এবং নাগরিক এর বাইরেও
আরও কিছু কমিউনিটি বা আরও একটা গ্রুপ আমাদের দেশে থাকতে পারে যাদেরকে আমরা বলে থাকি হচ্ছে স্টেটলেস, যেটা আমরা প্রিভিয়াস ক্লাসে আলোচনা করছিলাম, স্টেটলেস। তাহলে এবার ওই জায়গাটাতে আমরা একটু পরে যাব। তাহলে আমাদের এখানে যে সিটিজেন কারা হয়, রেসিডেন্ট কারা হয়, এই যে জায়গাটা কি একটু ক্লিয়ার হয়েছে বলো তো দেখি? বেশ, এবার এই দুটোকে আরও একটু ক্ল্যারিফাই করে দিই আমি। এখানে প্রসঙ্গ হচ্ছে যে সিটিজেনশিপ বা হোয়াট ইজ সিটিজেনশিপ, এই কোয়েশ্চেনটা যদি করি যে নাগরিকতা কি, কোয়েশ্চেন যদি হয় এটারই হোয়াট ইজ সিটিজেনশিপ, তাহলে তার আনসার হিসেবে আমরা কি লিখব? আনসার হিসেবে লিখব রাইট টু হ্যাভ ম্যাক্সিমাম রাইটস, অর্থাৎ যাদের অধিকার রয়েছে ম্যাক্সিমাম রাইটস ভোগ করবার তারাই হচ্ছে সিটিজেন্স। আর বাকি দেশের যারা সিটিজেন বাদেও যে রেসিডেন্টস, আদার রেসিডেন্টস যারা থাকে, ফরেনার্স যারা থাকে, তাদের জন্য কিছু না কিছু রাইটস থাকে, তাদের জন্য কিছু না কিছু অধিকার থাকে। আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে, আমাদের ভারতবর্ষ একটি মানবিক দেশ, হ্যাঁ, হিউম্যান ভ্যালিউজ যেখানে খুবভাবে সম্মান করা হয়। সেই ক্ষেত্রে আমাদের ভারতের কনস্টিটিউশন অনুযায়ী এক তো আমি দুটো গ্রুপকে ভাগ করে দিই আগে, একটা আমি বলছি সিটিজেন, আর একটাকে আমি বলছি হচ্ছে রেসিডেন্ট। ওকে, এই রেসিডেন্ট ইলিগাল হতে পারে, লিগাল হতে পারে, এই বিষয়গুলোতে আমরা পরে যাব। তো দেখো সিটিজেন মানে কারা? যারা অল ফান্ডামেন্টাল রাইটসকে যারা ভোগ করতে পারে তারা হচ্ছে সিটিজেন। অর্থাৎ একজন সিটিজেন কনস্টিটিউশনে বর্ণিত যে 6 প্রকারের আমাদের ফান্ডামেন্টাল রাইটস রয়েছে, সেই সকল প্রকারের ফান্ডামেন্টাল রাইটস যারা ভোগ করে তারা হচ্ছে সিটিজেন। রেসিডেন্ট বাকি সিটিজেন ছাড়া যে অন্য নাগরিক রয়েছে তারা কি করবে, তারা কি ভোগ করবে? তারা সব মৌলিক অধিকার ভোগ করবে না, এটা ঠিক কথা, কিন্তু তাদের জন্য আমরা কিছু প্রভিশনস রেখেছি। যেমন প্রথমত বলতে পারি আমি আর্টিকেল 21, অর্থাৎ আমাদের দেশে যেই থাকুক না কেন, যেই আসুক না কেন, তার জন্য আর্টিকেল 21টা গ্যারান্টি দেওয়া হয়। আর্টিকেল 21-এ কী বলা হয়? আর্টিকেল 21-এ বলা হয় যে রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, অর্থাৎ এই দেশে তুমি এসে পার্সোনাল লিবার্টি, ব্যক্তিগত স্বাধীনতার সাথে, হ্যাঁ, এবং তোমার এখানে জীবন ধারণ করার পূর্ণ অধিকার রয়েছে। এমন নয় যে তুমি বিদেশি বলে আমার দেশে এসছো বলে আমি তোমাকে যা খুশি তাই করতে পারি, এমনটা কখনোই নয়। তাহলে রেসিডেন্ট যারা সিটিজেন ছাড়াও যারা বাকিরা রয়েছে তারা আর্টিকেল 21-এর সুবিধা ভোগ করতে পারে। আর কি সুবিধা ভোগ করতে পারে? নন সিটিজেন্স, অ্যাকচুয়ালি এখানে রেসিডেন্স বা আমরা এটাকে বলতে পারি নন সিটিজেন বলতে পারি, যারা বেনাগরিক, নাগরিক নয় যারা, তো তারা আর কি ভোগ করতে পারে? তারা আর্টিকেল 25 থেকে 28 এটাও ভোগ করতে পারে। কি বলা হয়েছে এখানে বলা হয়েছে ফ্রিডম অফ রিলিজিয়ান। আর্টিকেল 25 থেকে 28 কি আছে ওখানে বর্ণিত? ফ্রিডম অফ রিলিজিয়ান, অর্থাৎ ধর্মীয় স্বাধীনতা সে ভোগ করতে পারে। সে যে ধর্মেরই মানুষ হোক না কেন, সে আমাদের দেশে এসে তার যে ধর্ম, সেই ধর্মটাকে স্বাধীনভাবে পালন করতে পারে, তার সেই ধর্ম পালনে কেউ কোনো প্রকার বাধা দিতে পারবে না। ওকে, আরও কিছু অধিকার কি তারা ভোগ করে? হ্যাঁ, করে। যেমন আর্টিকেল 20 তারা ভোগ করে। আর্টিকেল 20-তে কী বলা হয়েছে? আর্টিকেল 20-তে বলা হয়েছে প্রোটেকশন ইন রেসপেক্ট অফ কনভিকশন ফর অফেন্সেস, অর্থাৎ আমাদের নাগরিকেরাও যদি কোনো ধরনের অপরাধ করে থাকে, সেই অপরাধ থেকে তাকে সাজা দেওয়া হবে। তো একজন ব্যক্তি যাতে একই অপরাধের জন্য অনেক বেশি সাজা না পান, তো একজন ব্যক্তি একই অপরাধের জন্য যাতে বারবার সাজা না পান, একবারই যেন একটা অপরাধের জন্য সাজা হয়, এই ব্যবস্থাটাকে গ্যারান্টি করা, সেই অধিকারটা নন সিটিজেনদের কিন্তু রয়েছে। আর সবথেকে বড় একটা অধিকার রয়েছে, দ্যাট ইজ আর্টিকেল 32, এবং এই অধিকারটা নন সিটিজেনদের দেওয়ার ওপরেও কিন্তু আমাদের দেশে একটা ডিবেট চলে। সেই ডিবেটটা কি? সেই ডিবেটটা হচ্ছে যারা নন সিটিজেন্স রেসিডেন্ট, যারা ভারতের নাগরিক নয়, তাদেরকে কেন আর্টিকেল 32 এর সুবিধা দেওয়া হয়, এই প্রসঙ্গে একটা কথা বলি। দেখো, আমাদের দেশ, আমি আগেই বলেছি যে আমাদের ভারতবর্ষে হিউম্যান ভ্যালিউজ এটাকে বিরাট বড় করে দেখা হয়। ঠিক, বিষয়টা হলো আমাদের ভারতবর্ষের যে সংবিধান, এই সংবিধানটি বলা যেতে পারে যে জেম অফ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ এই পৃথিবীর একটা আকর রত্ন বলা যেতে পারে। কেন? কারণ আমাদের সংবিধানটি সমগ্র বিশ্বের
যে গণতন্ত্র রয়েছে বা উন্নত শাসন ব্যবস্থা রয়েছে, সমস্ত জায়গা থেকে কিছু না কিছু প্রভিশনসকে কালেক্ট করে আমাদের এই সংবিধান তৈরি হয়েছে। তার মানে বলতে গেলে বলা যেতে পারে যে আমাদের সংবিধানটা হলো, ভারতবর্ষের সংবিধানটা হলো সমগ্র পৃথিবীর পলিটির একটা রূপ এর মধ্যে তুমি দেখতে পাবে। ঠিক, তো সেই কারণে ভারতবর্ষের সংবিধানের মধ্যে যে উদার ভাবনা, আর আমাদের সংস্কৃতিতেই রয়েছে বসুধা এবং কুটুম্বকম, মানে এই সমগ্র বসুধা, এই সমগ্র পৃথিবী একটা পরিবার, আমাদের আত্মীয় বন্ধু। তো সেই ক্ষেত্রে আমরা আর্টিকেল 32 যেমন করে সিটিজেন্সদেরকেও আমরা দিয়ে থাকি, তেমনি নন সিটিজেন্সদেরকেও আমরা দিয়ে থাকি। এবার কথা হলো যে আর্টিকেল 32-তে বলা হয়েছে যে কনস্টিটিউশনাল রেমিডিজের কথা, অর্থাৎ যদি কোনো ব্যক্তির ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেট হয় তাহলে সে সরাসরি কোর্ট অফ লতে গিয়ে, অর্থাৎ সুপ্রিম কোর্টে গিয়ে সে তার রেমিডিজ নিতে পারবে। এখন এখানে একটা প্রসঙ্গ দাঁড়ায়, তাহলে দাদা নন সিটিজেন যারা, তারা তো সকল ফান্ডামেন্টাল রাইটস ভোগ করে না, তাহলে কি হবে? হ্যাঁ, এখানে একটু রেস্ট্রিকশনস করে দেওয়া হয়েছে। যারা নন সিটিজেন তারা যতগুলো অধিকার ভোগ করার যোগ্য, ঠিক সেই অধিকারগুলো যদি হ্যাম্পার হয় তবে তারা আর্টিকেল 32 ব্যবহার করতে পারে। যেমন নন সিটিজেন্সদের জন্য আর্টিকেল 21 রয়েছে, আর্টিকেল 25 to 28 রয়েছে, আর্টিকেল 20 রয়েছে। এই সমস্ত অধিকারগুলো যদি তাদের কখনো খর্ব হয় আমাদের দেশে বসবাস করার সময়, তখন তারা আর্টিকেল 32 এর মাধ্যমে কোর্ট থেকে তারা কিন্তু তার রেমেডি কালেক্ট করতে পারে। ওকে, তাহলে এই জায়গাটা কি পরিষ্কার হলো যে সিটিজেনরা কি সুযোগ সুবিধা ভোগ করবে আর নন সিটিজেন যারা তারা কি সুবিধা ভোগ করবে? মানে এতক্ষণ ধরে যেটুকু আলোচনা হলো সবার ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? হ্যাঁ দাদা। বেশ, স্যার ক্লিয়ার হয়েছে, কিন্তু ওই জায়গাটা লেখা হলো না। কোনটা? ওই যেটা বললেন যে মানে যারা বিদেশি আর কি, মানে তারা যে বিচার চাইতে গেলে যে সমস্ত আর্টিকেল গুলোর কথা বলেন সেটা লেখা হ্যাঁ, হলো না। আর্টিকেল 21, আর্টিকেল 25, আর্টিকেল 28, আর 25 থেকে 28 অ্যান্ড আর্টিকেল 20। ওকে, আচ্ছা একটা কথা বলি, আজকের এই ক্লাসটি যেহেতু আমাদের আমাদের যে থিওরি ক্লাস চলছে সেইটার একটা পার্ট এটা যেহেতু নয়, আমরা যেহেতু এই বিষয়গুলোকে পরবর্তীকালে খুব ডিটেলসে পড়ব, হ্যাঁ, তো আজকের এই ক্লাসটিতে আমরা আমাদের কনস্টিটিউশনের যে মূল ভাবনা বা আমাদের ভারতবর্ষে কিভাবে আমরা দেশটাকে চালাচ্ছি সেই ধারণাটাও পেয়ে যাবে। আর আমাদের সবসময় নজর থাকবে এই সিটিজেনশিপের ওপরে, কিভাবে একজন ভারতবর্ষে কিভাবে একজন ব্যক্তি নাগরিক হতে পারে এবং কিভাবে একজন ব্যক্তির নাগরিকত্ব হরণ করা যেতে পারে। তো সিটিজেনশিপ নিয়ে আজকের ক্লাসে ফোকাস থাকবে, বুঝতে পারলে? তো এই ক্লাসটিকে তোমরা সবাই খাতা পেন নিয়ে বসো, ঠিক আছে? তোমরা যদি কিছু বিশেষ নোট নাও করো কিছু আসে যায় না, আর যদি মেইন পয়েন্টগুলোকে নোট করো তাহলে সেটা ভালো, বেটার। বাকি এটা কিন্তু তোমাদের থিওরি ক্লাসের পার্ট নয়, এটা একবার মনে রেখো। ওকে, বেশ, গল্প শুনছো বলে বা গল্প শোনার মতন করে আজকের ক্লাসটিকে করতে থাকো। ওকে, বেশ, এবার আসো, আমি যে বলছিলাম যে সিটিজেন্স অ্যান্ড আদার্স, তাহলে একটা গ্রুপ যদি সিটিজেন হয় আর একটা গ্রুপ কি হবে? নন সিটিজেন্স হবে। তো সেই ক্যাটাগরিকে আমরা যদি ভাগ করি তাহলে আমরা তিনটি ক্যাটাগরিতে ভাগ করতে পারি। তো একটা পার্টকে তো আমরা বলে দিতে পারি যে সিটিজেন, তারা দেশের নাগরিক, মানে তারা সকল ধরনের সুযোগ সুবিধা ভোগ করবেন, হ্যাঁ। আর তারপরে একটা গ্রুপ আছে, তাদেরকে আমরা বলবো হচ্ছে ফরেনার্স। কি বলবো? ফরেনার্স বলবো। এই ফরেনার্সকে আর একটা কী নামে আমি বলতে পারি? এলিয়েন বলতে পারি, এলিয়েন। হ্যাঁ, কোথাও কোথাও ফরেনার্স, কোথাও কোথাও এলিয়েন লেখা থাকবে। এলিয়েন মানেও যা, ফরেনার্স মানেও তাই, দুটোর মানেই হচ্ছে বিদেশি। হ্যাঁ, বিদেশি। ওকে, আর আরেকটা গ্রুপকে আমরা লিখবো স্টেটলেস। স্টেটলেস, তো সবার আগে স্টেটলেসকেই বলি। দেখো, স্টেটলেস যারা হয় এই পৃথিবীতে তাদের মতন দুর্ভাগা আর কোথাও নেই, কেউ নেই। স্টেটলেস মানে সেই সমস্ত মানুষ যাদেরকে এই পৃথিবীর কোনো দেশ নাগরিক বলে স্বীকার করছে না। একবার ভেবে দেখো, হ্যাঁ, যে পৃথিবীতে এমন মানুষ রয়েছে যাদেরকে এই পৃথিবীর কেউ, কোনো দেশ নাগরিক বলে স্বীকৃতি দিচ্ছে না, তারা হচ্ছে স্টেটলেস। তাহলে স্টেটলেসের বর্তমানে যদি আমরা এক্সাম্পল দেখি তাহলে ভালো এক্সাম্পল আমরা পেয়ে যাব, দ্যাট ইজ রোহিঙ্গিয়া। ওকে, রোহিঙ্গারা হচ্ছে স্টেটলেস অবস্থাতে এখন রয়েছে। না মায়ানমার তাদেরকে নাগরিক স্বীকৃতি দিচ্ছে, না আর পৃথিবীর কেউ দিচ্ছে। তাহলে যেখানে তারা ছিল সেখানেই যেহেতু তাদের নাগরিকতা নেই, সারা বিশ্বের আর কোথাও তারা নাগরিকতা পাবে বলে মনে হয় না। ওকে, বেশ, এবার আসো ফরেনার্সদের কথা। এই ফরেনার্স ক্যাটাগরিকে না আমরা আবার ফার্দার তিনটি ক্লাসে ভাগ করতে পারি। বিদেশি, এই বিদেশিদের মধ্যে আমরা একটা বলতে পারি লিগাল ফরেনার্স বলতে পারি।
তারপরে আমরা বলতে পারি ইল্লিগাল ফরেনার্স বলতে পারি, হ্যাঁ। আরেকটা বলতে পারি হচ্ছে রেফিউজিজ। ওকে, তাহলে লিগাল ফরেনার্স, ইল্লিগাল ফরেনার্স আর রেফিউজিজ, এই তিনটি ক্যাটাগরিতে ভাগ করা যেতে পারে ফরেনার্স বা এলিয়েনদেরকে। লিগাল ফরেনার্স কারা? লিগাল ফরেনার্স মানে যারা ভারতবর্ষে একটা ভ্যালিড ভিসা নিয়ে ভারতে প্রবেশ করেছে। ভ্যালিড ভিসা যার কাছে আছে, ভিসা মিন্স পারমিশন অফ এন্ট্রি, অর্থাৎ আমার দেশে তুমি যদি বাইরে থেকে প্রবেশ করতে চাও তাহলে আমার দেশের সরকার তোমাকে পারমিশন দিচ্ছে, আসো, সেটাই হচ্ছে ভিসা। তাহলে যার কাছে ভ্যালিড ভিসা রয়েছে সে লিগাল ফরেনার্স। যার কাছে ওয়ার্ক পারমিট রয়েছে, মনে করো তার কাছে, কারো কাছে ওয়ার্ক পারমিট, আমাদের মনে করো একটা কোম্পানি, সেই কোম্পানি কোনো একটা প্রজেক্ট হাতে নিয়েছে, আর সেই প্রজেক্টের কাজগুলো করবার জন্য বিদেশি কোনো শ্রমিক দরকার, তো সেই ক্ষেত্রে সেই কোম্পানি বিদেশ থেকে শ্রমিকদের নিয়ে আসতে পারে। যেমন করে আমাদের ভারতবর্ষ থেকে অনেক মানুষ বিদেশে কাজ করতে গিয়েছে না, ওই দুবাইতে, কেউ কাতারে, কেউ ওমানে, এইভাবে কেউ আমেরিকাতে, কেউ ইসরায়েলে। তো ঠিক তেমনি করে বিদেশের মানুষও তো আমাদের দেশে আসে না কাজ করতে, তো ভারত সরকার যাকে ওয়ার্ক পারমিট দিয়েছে ভারতে, তারাও লিগাল ফরেনার্সের মধ্যে পড়বে। এছাড়াও আর একটা ক্যাটাগরি মনে রাখবা, লিগাল ডকুমেন্ট, অর্থাৎ কোনো একটা দেশের লিগাল ডকুমেন্ট, অর্থাৎ ভিসা বা পাসপোর্ট বা ওয়ার্ক পারমিট এগুলো না থাকলেও শুধুমাত্র একটা লিগাল ডকুমেন্টস নিয়েও তুমি ভারতে বসবাস করতে পারো, সেক্ষেত্রেও তুমি লিগাল ফরেনার্স হবা। তো এই লিগাল ডকুমেন্টসের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে দুটো দেশের কথা বিশেষ করে, সেটা হচ্ছে নেপাল আর ভুটান। এই নেপাল আর ভুটানের সাথে আমাদের সম্পর্ক এতটাই ভালো যে সেই ক্ষেত্রে আমরা কি করি না, নেপালের মানুষ যখন তখন সেখানকার একটা ভ্যালিড বা লিগাল একটা ডকুমেন্টস নিয়ে আমাদের দেশে প্রবেশ করতে পারে, থাকতে পারে, রোজগার আদি করে তারা বসবাস করতে পারে। তো এই যে ক্যাটাগরি দেখলে এদেরকে বলা হয় লিগাল ফরেনার। এবার ইল্লিগাল ফরেনার কারা? দেখো, ইল্লিগাল ফরেনার হচ্ছে তারা, নাম্বার ওয়ান, যাদের কাছে ভ্যালিড ভিসা নেই, মানে যারা ভারতবর্ষে প্রবেশ করেছে উইদাউট ভ্যালিড ভিসা। যারা ভ্যালিড ভিসা ছাড়া আমাদের দেশে প্রবেশ করেছে তাদেরকে আমরা ইল্লিগাল ফরেনার্স বলি। আর যারা ভিসা নিয়ে তো এসেছিল কিন্তু ভিসার মেয়াদটা শেষ হয়ে গেছে, তা সত্ত্বেও তারা এখানে রয়ে গেছে, এই জায়গাটাকে একবার ভালো করে ভাবো, কারণ এই জায়গা থেকেই আমাদের আজকের আলোচনাটা শুরু হবে, সূত্রপাত হবে, কারণ আমাদের আজকের আলোচনাটাই হচ্ছে সিটিজেনশিপ নিয়ে। তো সিটিজেনশিপ কাদের দেওয়া হয়? এই বিভিন্ন টাইমের ইল্লিগাল ফরেনার্স, তাদেরকেই লিগাল করে নেওয়া হয়, তাদেরকেই নাগরিক করে দেওয়া হয়। ওকে, নাও আরেকটা বললাম কি, আরেকটা বললাম হচ্ছে বিয়ন্ড ভিসা পিরিয়ড। যারা আমাদের দেশে রয়ে গেছে তাদের ভিসা পিরিয়ডের পরেও, ধরে নাও একজন ব্যক্তি বিদেশি, সে আমাদের ভারতে এসেছিল 2 বছরের ভিসা নিয়ে, 2 ইয়ার্সের ভিসা নিয়ে, আর এই 2 ইয়ার্সের ভিসা নিয়ে সে এইখানেই রয়ে গেছে, মনে করো 6 ইয়ার্স, 6 বছর রয়ে গেছে, তো সেই ক্ষেত্রেও তাকে না ইল্লিগাল ফরেনার বলা হবে। কেন? কারণ তার ভারতবর্ষে মাত্র 2 বছর থাকার জন্য পারমিশন ছিল, কিন্তু সে 6 বছর রয়ে গেছে। তো এইবার এই বিয়ন্ড ভিসা পিরিয়ডের পাবলিক যদি এমন ঘটনা ঘটে যে কোনো ব্যক্তি ভারতবর্ষে 2 বছরের ভিসা নিয়ে প্রবেশ করেছিল, কিন্তু সে মনে করো 20 বছর বা 30 বছর বা 15 বছর, মানে একটা লং টাইম, হ্যাঁ, 1 যুগ ধরে বসবাস করছে, তখন তাদেরকে আমরা বলে দিই ইল্লিগাল মাইগ্রেন্ট। তখন আমরা কি বলে দিই তাদেরকে? বলো, ইল্লিগাল মাইগ্রেন্ট তাদেরকে বলে দিই। অর্থাৎ যারা দীর্ঘদিন ধরে ইল্লিগালি আমাদের ভারতবর্ষে বসবাস করছে, যাদের ভারতবর্ষ ছেড়ে অন্য কোথাও যাওয়ার ইচ্ছা নেই, হ্যাঁ, সেই কারণেই তাদেরকে আমরা ইল্লিগাল মাইগ্রেন্ট বলবো। ওকে, আর এই ইল্লিগাল মাইগ্রেন্ট এদেরকেই ভারতে নাগরিকত্ব দেবার যে আইন, সেই আইনটি হচ্ছে, যে আইনটি নিয়ে মুখ্যত আমাদের আলোচনা হবে, CAA 2019, সেই বিষয়টি এখানে রয়েছে। ওকে, অর্থাৎ ইল্লিগাল মাইগ্রেন্টদেরকে নাগরিকত্ব দেওয়া হবে, তার জন্য কিছু কন্ডিশনস তাকে ফুলফিল করতে হবে, তবে গিয়ে সে সেই নাগরিকত্বটা পাবে। ওকে, এর পরের যে গ্রুপ রয়েছে সেটা হচ্ছে রেফিউজিস। দেখো, রেফিউজি মানে হচ্ছে, এখান থেকে দুটো পয়েন্টকে মনে রাখবা। রেফিউজির মধ্যে একটা আছে অ্যাসাইলাম, একটা আছে হচ্ছে অ্যাসাইলাম সিকার, আরেকটা হচ্ছে রেফিউজি। ওকে, তো অ্যাসাইলাম সিকার মানে কি? মনে করো একজন ব্যক্তি বাংলাদেশের নাগরিক, সে বাংলাদেশে এমন কিছু অ্যাক্টিভিটিস করেছে
যার কারণে সেখানে সে থাকতে পারবে না, সেখানে থাকতে গেলে তার প্রাণ সংশয় হতে পারে। এবার এই অ্যাক্টিভিটি শুনে তোমাদের এরকম মনে হচ্ছে না তো ইললিগাল অ্যাক্টিভিটি? না, সে সেই দেশে এমন কিছু করেছে, যেমন আমরা একটা কথা বলি তসলিমা নাসরিন। কার কথা বলবো? তসলিমা নাসরিন। এই তসলিমা নাসরিন তিনি বাংলাদেশে, আমরা জানি তসলিমা নাসরিন তিনি বাংলাদেশের যারা সংখ্যালঘু তাদের পক্ষে কথা বলতেন, তাদের হয়ে তিনি লেখালেখি করতেন, যার কারণে বাংলাদেশের যারা সংখ্যাগুরু তারা তার বিরুদ্ধে হয়ে গেছিল এবং তাকে প্রাণে মারবার জন্য চেষ্টা করছিল। সেই কারণে তসলিমা নাসরিন আমাদের ভারতবর্ষে এসে আশ্রয় চেয়েছিলেন। অর্থাৎ একটি দেশের নাগরিক যখন সেই দেশে বসবাসের যোগ্য বলে নিজেকে, সরি যোগ্য কথাটা ঠিক নয়, বসবাসের জন্য মানে সিকিউর বলে মনে করছে না, তারা যদি অন্য কোনো দেশে এসে আশ্রয় চায় তাহলে তাদেরকে আশ্রয় দেওয়া যেতে পারে। তাহলে এই অ্যাসাইলামটা অনেক প্রকারের অ্যাসাইলাম হয়, পলিটিক্যাল অ্যাসাইলাম হয়, রিলিজিয়াস অ্যাসাইলাম হয়, বিভিন্ন ধরনের অ্যাসাইলাম হতে পারে। তো সেই ক্ষেত্রে তারা আমাদের দেশে এসে থাকতে পারে। আর এই অ্যাসাইলাম সিকার যারা, তারা যদি দীর্ঘদিন ধরে বসবাস করতে থাকে তারাই একটা সময় রিফিউজিতে পরিণত হয়ে যাবে। অর্থাৎ এবার আসো রিফিউজি একটা ব্রডার সেকশনে আলোচনা করা দরকার। আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে, ধরো পাকিস্তানে এবং বাংলাদেশে, আমরা জানি প্রচুর পরিমাণে সেইখান থেকে হিন্দু কমিউনিটির মানুষ স্বাধীনতার সময়কালে যারা ছিল তারা একটা সময় আমাদের ভারতবর্ষে প্রবেশ করে গেছে। ঠিক আছে, কেন? কারণ রিলিজিয়াস ওয়েতে তারা সেখানে পারসিকিউট হচ্ছিল দিনের পর দিন ধরে। তাই যে যেভাবে পেরেছে, লিগাল ওয়ে হোক বা ইললিগাল ওয়ে হোক, আমাদের দেশে প্রবেশ করেছে। তো সেই ক্ষেত্রে তারা দীর্ঘদিন বসবাস করার জন্য তারা যেমন ইললিগাল মাইগ্রেন্টও হয়েছে, আবার যারা কিছু না কিছু পারমিশন নিয়ে এসেছিল তারা রিফিউজিজ হয়েছে। এই জায়গাটাকে একটুখানি ক্ল্যারিফাই করি। দেখো, মনে করো এই যে একজন ব্যক্তি রাম, এর নাম হচ্ছে রাম, আর এই যে একজন ব্যক্তি ইনি হচ্ছে শ্যাম। দেখো, আমি এই পুরো বিষয়গুলোকে তোমাদের এতটাই কনসেপ্ট ক্লিয়ার করে দিচ্ছি যাতে করে কোনো রাজনৈতিক দল বা কোনো ব্যক্তি তোমাদেরকে যাতে দিগ্ভ্রান্ত না করতে পারে, তোমাদেরকে বিভ্রান্ত করতে না পারে, সেই জন্য এই জিনিসটাকে এতটা ক্লারিফাই করা হচ্ছে। তাহলে আমি যেটা বলছিলাম, রিফিউজি আর ইললিগাল মাইগ্রেন্টের মধ্যে তফাৎটাকে বোঝাচ্ছি। দেখো, মনে করো রাম আর শ্যাম এই দুজনেই মনে করো কোথাকার নাগরিক? না, বাংলাদেশের নাগরিক। ঠিক আছে, এবার একটা সময় রামের ওপরে রিলিজিয়াস পারসিকিউশন হয়েছিল এবং শ্যামের উপরেও রিলিজিয়াস পারসিকিউশন হয়েছিল। ঠিক, এইটা হবার ফলে রাম কি করেছে? ভারতবর্ষে প্রবেশ করেছে। কিন্তু ভারতবর্ষে সে প্রবেশ করার সময় ভারত সরকারের কিছু না কিছু পারমিশন নিয়ে এসেছে। যেমন আমি তোমাদের বলি, বাংলাদেশে স্বাধীনতার মানে বাংলাদেশটা আজকের দিনে যেটাকে আমরা বাংলাদেশ বলছি, সেইটাকে একসময় আমরা পূর্ব পাকিস্তান বলতাম। সেই পূর্ব পাকিস্তান থেকে অনেক হিন্দু কমিউনিটির মানুষ তারা ভারতবর্ষে প্রবেশ করেছিল। সেই সময় বিভিন্নভাবে তাদের ওখানে অত্যাচার হচ্ছিল, তারা ধীরে ধীরে ভারতবর্ষে প্রবেশ করতে শুরু করেছে। পাকিস্তান থেকে আমরা একটু বাদে ওই ডেটাগুলো দেখব যেখানে এক ঝটকায় অনেক মানুষ চলে এসেছে, কিন্তু সেটা পূর্ব পাকিস্তানের সাথে ঘটেনি। পূর্ব পাকিস্তানের সাথে ধীরে ধীরে মানুষের আগমন ভারতে হয়েছে। তো সেই ক্ষেত্রে মনে করো রামের ওপরে কখনো পারসিকিউশন হওয়ার ফলে রাম ভারতে প্রবেশ করেছে সরকারের পারমিশন নিয়ে। কিভাবে পারমিশন নিয়ে? আমাদের ভারত সরকার বাংলাদেশের বহু মানুষকে বহু সময়ে ভারতবর্ষে থাকার জন্য, ভারতবর্ষে স্টে করার জন্য একটা লিগাল ডকুমেন্টস দিয়েছিল, যেগুলোকে আমরা বলে থাকি রেসিডেন্ট পারমিশন বা রিসাইডিং পারমিশন। মানে আমার এই ভারতে এসে তুমি যে থাকতে পারবে, স্টে পারমিশন যেটাকে বলে। হ্যাঁ, মানে মাইগ্রেশন কাগজও, ওই কাগজটাকে মাইগ্রেশন সার্টিফিকেট বলে বা এন্ট্রি স্লিপ বলে বা বর্ডার স্লিপ বলে। তো এই সমস্ত ডকুমেন্টস নিয়ে যারা ভারতবর্ষের, অর্থাৎ ভারত সরকারের পারমিশন নিয়ে যারা ভারতে এসছে তারা কিন্তু হয়ে গেল রিফিউজি। ওকে, এবার এই একই অত্যাচার শ্যামের উপরেও ধরো হয়েছে, কিন্তু শ্যাম ভারতবর্ষে ইললিগালি প্রবেশ করে ফেলেছে, সে ভারত সরকারকে কিছু জানায়ও নি আর কোনো কিছু করেনি, তখন তাকে বলা হবে ইললিগাল মাইগ্রেন্ট। এই দুটোর মধ্যে কি তফাৎ বুঝতে পেরেছ? রাম শ্যাম দুজনেই পারসিকিউটেড হয়ে ভারতে এসছে, অথচ একজন ভারত সরকারকে জানিয়ে এসেছে, ভারত সরকারের পারমিশন নিয়ে এসেছে, তার মানে সে হয়ে গেল রিফিউজি। আর যে ভারত সরকারকে জানিয়ে আসেনি সে হয়ে গেল ইললিগাল মাইগ্রেন্ট। এবার দেখো, এটা কখনকার কথা বলছি বলো তো?
আমাদের সিএএ 19 যতদিন আসেনি তার আগের কথাবার্তা হচ্ছে কিন্তু, কারণ এখনের ভিত্তিতে যদি এই কথাগুলো বলি ভুল হয়ে যাবে, কারণ সিএএ 19-এর মাধ্যমে এই সকল প্রকার যারা রিলিজিয়াস মাইনরিটিস পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশে রয়েছে তাদেরকে নাগরিকত্ব দেবার জন্য এই আইনটাকে করেছে। এটার মাধ্যমে কারণ নাগরিকত্ব হরণ করার জন্য আইন করা হয়নি। ওকে, এটা আমরা ধীরে ধীরে আমাদের কোর্স অফ ডিসকোর্সের মধ্যে গেলে আমরা এটাকে জানতে পারবো, পড়তে পারবো। ওকে, বেশ। নাও একটা বিষয় এখানে আমার বলে রাখা উচিত, আমরা খুব ব্রডার মাইন্ডে এই জিনিসটাকে পড়বার জন্য চেষ্টা করব, ঠিক আছে? চলো তাহলে এই জায়গা থেকে আমরা কি একটা জিনিস বুঝলাম যে লিগাল ফরেনার্স কাদের বলবো, ইললিগাল ফরেনার্স কাদের বলবো, আর রেফিউজি কাদের বলবো, এটুকুন ক্লিয়ার হয়েছে? ওকে, এবার এখান থেকে না একটা প্রসঙ্গ তোমাদের জানা উচিত। কি প্রসঙ্গ জানা উচিত? রিফিউজিদেরকে নিয়ে ইউএন মানে ইউনাইটেড নেশনসের দুটো কনভেনশন আছে। একটা আছে 1951-এ, আরেকটা হচ্ছে 1967-এর। এই দুটি কনভেনশন আছে, অর্থাৎ ইউএন রিফিউজি কনভেনশন। এবার এই ইউএন রিফিউজি কনভেনশন 1951 বলো আর 1967 বলো, এই দুটোর কোনোটিতেই ভারতবর্ষ সিগনেটারি নয়, মানে ভারতবর্ষ সাইন করেনি। এই ইউএনের এই দুটো রিফিউজি কনভেনশনে পৃথিবীর মোট 145টি দেশ সাইন করেছিল, কিন্তু ভারতবর্ষ সেই ইউএনের যে দুটো কনভেনশন হয়েছিল রিফিউজিদেরকে নিয়ে 1951 এবং 1967, এটা কোনোটাতেই সাইন করেনি। যার কারণে ইউএন কখনোই ভারতকে জোর দিতে পারবে না তাদের রিফিউজিদেরকে নিয়ে কী পলিসি আছে এই বিষয়টা নিয়ে। এই জন্য ভারতের ক্ষেত্রে যদি তোমরা জিজ্ঞেস করো দাদা, তাহলে দাদা ভারতের কাছে রিফিউজিদের নিয়ে কোনো পলিসি আছে কি, তো পরিষ্কার কথাই বলা হবে যে না, ভারতবর্ষের কাছে রিফিউজিদের নিয়ে সেরকম কোনো রিটেন ডকুমেন্টেড কোনো পলিসি করা নেই। ভারত রিফিউজিদের জন্য যে পলিসিটা করেছে সেই পলিসিটাকে বলতে পারো যে অ্যাডহক পলিসি। কেমন পলিসি বলতে পারো? অ্যাডহক। তোমরা এই পলিটির ক্লাসে বেশ কিছু কিছু জায়গায় গিয়ে অ্যাডহক কথাটিকে শুনবে, তাই অ্যাডহক কথাটি এখনই একবার ক্লিয়ার করে নাও যে হোয়াট ইজ অ্যাডহক। দেখো, অ্যাডহক মানে এমন নীতি যা লিখিত নেই, সিচুয়েশন বলে দেয় আমায় কি করতে হবে। বুঝতে পারলে কি বলেছি? অ্যাডহক মানে হচ্ছে সিচুয়েশন, কোথাও কোনো কিছু লিখিত নেই কিন্তু সিচুয়েশন আমাকে বলে দিচ্ছে কি করতে হবে, সেটাই হচ্ছে অ্যাডহক। তাহলে এই রিফিউজিদেরকে নিয়ে ভারতবর্ষের একটা অ্যাডহক পলিসি আছে, অর্থাৎ যেমন যেমন সিচুয়েশন হয়েছে তেমন তেমন ভারত এই সম্পর্কে পলিসি তৈরি করেছে, যেমন যেমন টাইম পার হয়েছে তেমন তেমন ভারত পলিসি গ্রহণ করেছে। তাহলে অ্যাডহক পলিসিটা হচ্ছে ভারতবর্ষের রিফিউজিদের নিয়ে পলিসি। যেহেতু ভারতবর্ষের ওপরে বাইরে বা ইউএন থেকে কোনো ধরনের প্রেশার ক্রিয়েট করা সম্ভব নয়, কারণ ভারতবর্ষ যে রিফিউজিদের নিয়ে যে দুটো কনভেনশন হয়েছিল 1951 অ্যান্ড 1967, এই দুটোর কোনোটাতেই ভারতবর্ষ সাইন করেনি। ওকে, তাহলে এইখান থেকে কি একটা জিনিস ক্লিয়ার হলো সিটিজেন অ্যান্ড আদার যারা রেসিডেন্টস আছে তাদের বিষয়টা নিয়ে? আচ্ছা, এখানে আরেকটা জিনিস বাদ গেল, যেমন লিগাল ফরেনার্সের মধ্যে আমাদের আরেকটা মাথায় রাখতে হবে ওসিসি, মানে ওভারসিজ সিটিজেনশিপ কার্ড যাদেরকে রয়েছে, মানে ওভারসিজ সিটিজেন যাদেরকে আমরা বলি, তারাও কিন্তু ভারতবর্ষের লিগাল ফরেনার হিসাবে গ্রান্টেড হবে। আসো এবার আমরা আলোচনা করি হচ্ছে কনস্টিটিউশনাল প্রভিশনস ফর সিটিজেনশিপ, অর্থাৎ কারা ভারতের নাগরিক হবে আর কারা ভারতের নাগরিক হবে না, এটা কনস্টিটিউশন আমাদের কি বলছে সেটা একবার দেখি। দেখো, আমাদের ভারতবর্ষে কনস্টিটিউশন রচনা করার জন্য একটা অ্যাসেম্বলি তৈরি হয়েছিল যাকে আমরা বলি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি দীর্ঘ সময় ধরে আলাপ আলোচনার মাধ্যমে আমাদের ভারতবর্ষের জন্য একটা সংবিধান রচনা করেছিল। এবার এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মতে কনস্টিটিউশনে কারা নাগরিক সেই বিষয়ে কিছু প্রভিশনস দেওয়া হয়েছে, সেটাই হচ্ছে সিটিজেনশিপের কনস্টিটিউশনাল প্রভিশনস। আমাদের কনস্টিটিউশনের পার্ট 2 বলে একটা পার্ট রাখা হয়েছে। সেই পার্ট 2 এর মধ্যে আর্টিকেল 5 to 11 পর্যন্ত নাগরিকতা সম্পর্কে বর্ণনা করা হয়েছে। তাহলে আমাদের কনস্টিটিউশনের পার্ট 2 তার আর্টিকেল 5 থেকে আর্টিকেল 11 পর্যন্ত আলোচনা করা হয়েছে নাগরিক কারা হবে, কি ব্যাপার হবে এই বিষয় নিয়ে। তাহলে আমরা আর্টিকেল 5 to 11 এই যে আর্টিকেলসগুলো রয়েছে, এই আর্টিকেলসগুলোকে আমরা 3টে ভাগে ভাগ করে আলোচনা করার চেষ্টা করি। অর্থাৎ একটা ভাগে আমরা রাখবো হচ্ছে আর্টিকেল 5 to 8, তারপর একটা ভাগ রাখবো হচ্ছে আর্টিকেল 9, তারপর একটা ভাগ রাখবো হচ্ছে আর্টিকেল 10 আর 11। ওকে, এই 3টে ভাগে ভাগ করে আলোচনা করি। দেখো, আর্টিকেল 5 সবার প্রথমে দেখো,
আর্টিকেল 5 কি বলছে? আর্টিকেল 5 বলছে ডমিসাইলের কথা। ডমিসাইল অর্থাৎ যে ব্যক্তি ভারতবর্ষে মিনিমাম 5 বছর বসবাস করছে সেই ভারতের নাগরিক হবে। এটা কখন আলোচনা হচ্ছে বলো তো? যখন সংবিধান রচনা হচ্ছে তখনকার আলোচনা, মানে স্বাধীনতার সময়কালে, অর্থাৎ 1950 1950-এর 26 jan এই সময়, অর্থাৎ এই কাট অফ ডেটের মধ্যে 1950 সালের 26শে জানুয়ারি এই কাট অফ ডেটের মধ্যে মিনিমাম 5 বছর যারা ভারতে রয়েছে, ভারতের ডমিসাইল যাদের কাছে রয়েছে, তারা ভারতের নাগরিক হবে। গেল এটা। আচ্ছা, ডমিসাইল কথাটার মানে একটুখানি শোনো। ডমিসাইল সার্টিফিকেট তোমরা অনেক সময় তোলো, বিভিন্ন পরীক্ষার জন্য কাজে লাগে বা বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগে। ডমিসাইল মানে তুমি যেখানে দীর্ঘদিন ধরে বাস করছো সেই জায়গায় তোমার, সেটাই তোমার ডমিসাইল হয়ে যায়। বুঝতে পারছো? ধরো একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা, সে গিয়ে মনে করো গুজরাটে বসবাস করছে 10 বছর, তাহলে সে ডমিসাইল সার্টিফিকেট কোথাকার পাবে? গুজরাটের পাবে না পশ্চিমবঙ্গের পাবে? গুজরাটের। ভেরি গুড। এটাই হচ্ছে ডমিসাইলের ব্যাপার। যেখানে তুমি দীর্ঘদিন ধরে বসবাস করছো সেই জায়গায় ডমিসাইল তুমি হয়ে যাবে। নাও একবার দেখো তাহলে কি বলা হলো। বলা হলো আর্টিকেল 5-এ বলা হলো যারা 1950 26শে জানুয়ারি পর্যন্ত মিনিমাম 5 বছর ভারতে রয়েছে তারা ভারতের নাগরিক হবে। তারপর আসো আর্টিকেল 6। আর্টিকেল 6-এ কি বলা হলো? আর্টিকেল 6-এ বলা হলো যে আমাদের 1947-এ দেশ ভাগ হয়ে গেল, একটা পার্ট হয়ে গেল পাকিস্তান, একটা পার্ট হয়ে গেল ভারতবর্ষ। তো বলা হলো যে পাকিস্তানে যে সমস্ত মানুষ আছে তারা যদি আমাদের ভারতবর্ষে প্রবেশ করে তারাও ভারতের নাগরিক হবে। অর্থাৎ পাকিস্তান থেকে যদি কেউ ভারতে চলে আসে তাহলে সেও নাগরিক হবে। এখন যখন খুশি তখন আসলেই নাগরিক হবে না, এখানে একটা কাট অফ ডেট দিয়ে দেওয়া হয়েছিল। সেটা কবে? 19th of July 1948, অর্থাৎ 1948 সালের 19শে জুলাই 1948 সালের 19শে জুলাই এর মধ্যে যারা পাকিস্তান থেকে ভারতে প্রবেশ করে গেছে তারাও ভারতের নাগরিক। ওকে, আর্টিকেল 6 এটাই বলে। এবার বলো আর্টিকেল 7 কি বলে। দেখো আর্টিকেল 7 কি বলছে। আর্টিকেল 7 বলছে সিচুয়েশন এমন হয়েছিল, দেখো বিশেষ করে আমাদের মুসলিম কমিউনিটি যে হয়েছিল তারা প্রথমে তো ইন্ডিয়াতেই ছিল, ভারতেই ছিল। তারা যখন দেখলো যে তাদের দেশটা ভাগ হয়ে গেছে, অর্থাৎ তারা মনে করলো যে পাকিস্তানে যেহেতু আমাদের সম্প্রদায়ের মানুষ থাকবে তো আমরা সেখানে ভালোভাবে থাকতে পারবো, তাই আমরা সেখানে চলে যাই। তো কিছু মানুষ ইন্ডিয়া থেকে তখন পাকিস্তানে চলে গিয়েছিল। এবার পাকিস্তানে গিয়ে কয়েক মাস বসবাস করার পরে তারা দেখলো না, ভারতেই তো ভালো ছিলাম, পাকিস্তানে তো ভালো হচ্ছে না বা পাকিস্তানে থাকতে ভালো লাগছে না। তারা আবার কি করলো, তারা আবার পাকিস্তান থেকে ভারতে ফিরে চলে আসলো। অর্থাৎ কনস্টিটিউশন বলছে তারাও ভারতের নাগরিক হবে, কিন্তু যখন খুশি তখন আসলেই হবে না, তার জন্য একটা কাট অফ ডেট দেওয়া হলো। সেই কাট অফ ডেটটা এই সেম, অর্থাৎ 1948 সালের 19শে জুলাই 1948 সালের 19শে জুলাইয়ের মধ্যে যারা ভারত থেকে পাকিস্তানে চলে গিয়েছিল আবার তারা এই ডেটের মধ্যে ভারতে ফিরে এসেছে, তারাও ভারতের নাগরিক হবে। এটাই বলে আর্টিকেল 7। ক্লিয়ার হলো? এবার আসো আর্টিকেল 8 কাকে বলে। আর্টিকেল 8 কি বলছে? আর্টিকেল 8 বলছে পার্সন অফ ইন্ডিয়ান অরিজিনের কথা বলছে। অর্থাৎ মনে করো পরাধীন ভারতে কোনো একটা পরিবার, মানে 1947 সালের আগে কোনো একটা পরিবার বিদেশের কোনো একটা দেশে চলে গেছিল। ধরে নাও যে ভারতবর্ষে, এই আমাদের প্রিয় দেশ ভারতবর্ষ, 1947 সালের আগে কোনো এক পরিবার চলে গেল কোথায়? অস্ট্রেলিয়ায় চলে গেল। অস্ট্রেলিয়ায় গিয়ে তারা বসবাস করছে। কেন কেন অস্ট্রেলিয়ায় বসবাস করছে? ভারত তখন পরাধীন অবস্থায় রয়েছে, ভারতের তাদের থাকলে জীবনের ঝুঁকি থাকতে পারে বা বিভিন্ন কারণ হতে পারে, হ্যাঁ যে কোনো কারণ হতে পারে, তারা অন্য দেশে চলে গেছে। এখন যখন 1947 সালের 15ই আগস্ট ভারত স্বাধীন হলো তখন তারা তো এটা জানতে পেরেছে অবশ্যই, এত বড় ঘটনা। তো তারা যদি চায় যে আমরা ভারতের নাগরিক হব, তাহলে কনস্টিটিউশন বলেছে যে সেই সমস্ত মানুষকেও ভারতের নাগরিক বলা হবে যারা উইদিন 1 ইয়ার, 1 বছরের মধ্যে যারা তাদের নামটাকে রেজিস্টার করেছে। অর্থাৎ তাদের নামটাকে যদি রেজিস্ট্রেশন করে ফেলে অ্যাজ এ সিটিজেন অফ ইন্ডিয়া, কোথায় রেজিস্টার করবে? এই অস্ট্রেলিয়াতেই করবে। এই অস্ট্রেলিয়াতে আমাদের যে কনসুলেট আছে বা এম্বাসি আছে সেই জায়গাতে যদি তারা ভারত স্বাধীন হওয়ার 1 বছরের মধ্যে তাদের নাম রেজিস্টার করে ফেলে তাহলে তারাও ভারতের নাগরিক হবে। এটাই বলছে আর্টিকেল 8। তাহলে একবার বলো তো দেখি আমায়, আর্টিকেল 5 to 8 ক্লিয়ার হয়েছে কিনা?
হ্যাঁ দাদা। Yes, ভেরি sir. এবার আসো আর্টিকেল 9। আর্টিকেল 9 কি বলছে? দেখো, আর্টিকেল 9 গুরুত্বপূর্ণ একটা কথা বলছে যে ভারতবর্ষের নাগরিকদের নাগরিকতা হবে হচ্ছে সিঙ্গেল সিটিজেনশিপ। সিঙ্গেল সিটিজেনশিপ হবে, অর্থাৎ কি ভারতবর্ষের মানুষের একটিমাত্র নাগরিকতা হবে। যেমন আমরা যদি আমেরিকার দিকে তাকাই, আমেরিকায় তাকালে দেখব যে ধরো আমেরিকার একটা রাজ্য আছে ফ্লোরিডা। এবার মনে করো কারো জন্ম ফ্লোরিডাতে হয়েছে, তাহলে সে নিজেকে বলবে সিটিজেন অফ ফ্লোরিডা, আবার একই সাথে সে নিজেকে বলবে সিটিজেন অফ আমেরিকা। কিন্তু ভারতবর্ষ সেরকম নয়। আমেরিকাতে যেমন 50টি রাজ্য নিয়ে গোটা ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা তৈরি হয়েছে, তেমনি ভারতবর্ষ 28টি রাজ্য নিয়ে তৈরি হয়েছে, যাকে 28টি রাজ্য এবং তার সাথে মিলে কতগুলো ইউটিজ নিয়ে তৈরি হয়েছে। তো আমাদের রাজ্যের কিন্তু কোনো পার্টিকুলার রাজ্যের কোনো নাগরিকতা নেই। মানে পশ্চিমবঙ্গের বাসিন্দা হিসাবে আমি বলতে পারি না যে আমি একজন সিটিজেন অফ ওয়েস্ট বেঙ্গল, এটা বলা যাবে না, আমাকে সিটিজেন অফ ইন্ডিয়াই বলতে হবে। মানে তামিলনাড়ুর ব্যক্তিও ভারতীয় ইন্ডিয়ান, কাশ্মীরের ব্যক্তিও ইন্ডিয়ান, গুজরাটের ব্যক্তিও ইন্ডিয়ান, অরুণাচল প্রদেশের ব্যক্তিও ইন্ডিয়ান, সকলেই ইন্ডিয়ান সিটিজেন হবে, তার একটাই নাগরিকতা থাকবে। কিন্তু এখানের সিঙ্গেল সিটিজেনশিপ মানে কিন্তু ওই বিষয়টা নয়। এখানে সিঙ্গেল সিটিজেনশিপ মানে কি, এইখানে আর্টিকেল 9 অনুযায়ী সিঙ্গেল সিটিজেনশিপ কথাটির অর্থ হলো তুমি পৃথিবীতে একটিমাত্র দেশেরই নাগরিক হতে পারবে। তুমি যদি ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করো তাহলে তুমি পৃথিবীর আর কোনো দেশের নাগরিকত্ব নিতে পারবে না, এবং যেদিনই তুমি অন্য কোনো দেশের নাগরিকত্ব নেবে সেই দিনই তোমার ভারতের নাগরিকত্ব শেষ হয়ে যাবে, টার্মিনেট হয়ে যাবে। এইটাই বলে আর্টিকেল 9-এর সিঙ্গেল সিটিজেনশিপ। তার মানে ভারতের নাগরিকের একটিমাত্র নাগরিকতা, দ্যাট ইজ ইন্ডিয়ান। ক্লিয়ার হলো আর্টিকেল 9। এবার আর্টিকেল 10 আর 11। আর্টিকেল 10 কি বলছে? আর্টিকেল 10 এটা বলে দিচ্ছে যে দেখো, আর্টিকেল 10 বলে দিচ্ছে, এটা কেন বলে দিচ্ছে? আর্টিকেল 11-র জন্য। আগে আর্টিকেল 11 বলি, তারপর আর্টিকেল 10 বলবো। দেখো আর্টিকেল 11-তে আমাদের কনস্টিটিউশন সুপ্রিম পাওয়ার দিয়ে দিচ্ছে সিটিজেনশিপ নিয়ে, অর্থাৎ সিটিজেনশিপ রিলেটেড সুপ্রিম পাওয়ার আর্টিকেল 11 কাকে দিয়ে দিচ্ছে? পার্লামেন্টকে দিয়ে দিচ্ছে। কাকে দিয়ে দিচ্ছে? পার্লামেন্টকে। কনস্টিটিউশন বলছে যে পরবর্তীকালে ভারতের নাগরিক কে হবে আর কার নাগরিকত্ব হরণ করে নেওয়া হবে, এই সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশনস তৈরি করার সুপ্রিম পাওয়ার আমরা দিয়ে গেলাম পার্লামেন্টের হাতে। এটা আর্টিকেল 11 বলছে। ওকে, আর সেই জায়গা থেকে আর্টিকেল 10 কি বলছে? আর্টিকেল 10 বলছে আমরা আর্টিকেল 5 থেকে শুরু করে আর্টিকেল 8 পর্যন্ত এই যে যতগুলো লোকের নাগরিকত্ব দিলাম, এদের নাগরিকত্ব যেন কোনোভাবে খর্ব করা না হয়। তার মানে আর্টিকেল 10 guarantees the citizenship of the from the provisions of article 5 to 8। বোঝা গেল? অর্থাৎ আর্টিকেল 5 থেকে 8-এর মধ্যে যাদেরকে নাগরিকত্ব কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি আলোচনা করে দিল, তাদের নাগরিকত্বের গ্যারান্টির কথা আর্টিকেল 10 বলে। কেন এমনটা বলে দিল বলো তো? কারণ যেহেতু নাগরিকতা নিয়ে সুপ্রিম পাওয়ার পার্লামেন্টকে দিয়ে দেওয়া হচ্ছে আর্টিকেল 11-র মাধ্যমে, সেই জন্য এটাকে গ্যারান্টি করে দেওয়া হলো যে এই লোকেদের নাগরিকত্ব যেন কোনোদিন হরণ করা না হয়। ওকে, তাহলে একবার বলো কনস্টিটিউশনাল প্রভিশন সিটিজেনশিপ নিয়ে কি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ দাদা। ভেরি গুড। এবার আমরা আসো একটু আলোচনা করি এইটা নিয়ে, সিটিজেনশিপ অ্যাক্ট 1955। দেখো স্বাধীনতার সময়ে, অর্থাৎ 1947 সালে আমাদের দেশ স্বাধীন হচ্ছে এবং আমাদের কনস্টিটিউশন সামগ্রিকভাবে লাগু হয়ে যাচ্ছে 1950 সালের 26শে জানুয়ারি। তো এই সময়কালে কারা নাগরিক হবে আর কারা নাগরিক হবে না, এই বিষয়টা তো কনস্টিটিউশনে অলরেডি লিখে দেওয়া হয়েছে ওই আর্টিকেলগুলোর মাধ্যমে। এবার ঘটনা যেটা ঘটল, 1955 সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু তিনি এই সিটিজেনশিপ অ্যাক্ট 1955 এনেছিলেন। কেন এনেছিলেন? সেই সময় দেখা গেল ভারত স্বাধীন হওয়ার পরে পাকিস্তান আর ভারত পাশাপাশি দুটো রাষ্ট্র,
কিন্তু সেই সময় সেইভাবে বর্ডার কিছুই করা হয়নি, কোথাও ঘেরাবন্দি করা নেই, বিএসএফ গঠন করা হয়নি। তো এই পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে একবার মানুষজন এপাশ থেকে ওপাশে চলে যাচ্ছে, ওপাশের মানুষ এপাশে চলে আসছে। তো সেই ক্ষেত্রে কারা নাগরিক হবে আর কারা নাগরিক হবে না, এটার জন্য কিছু একটা দরকার ছিল। অর্থাৎ স্বাধীনতা পরবর্তীকালে, স্বাধীনতার আগে যা কিছু ছিল সেটা কিন্তু কনস্টিটিউশনে অলরেডি লিখে দেওয়া হয়েছে আর্টিকেল 5 to 8 মধ্যে। আর স্বাধীনতা পরবর্তীকালে সিচুয়েশানে কারা নাগরিকতা পাবে, কারা নাগরিকতা পাবে না, এই বিষয়ের জন্য একটা আইন দরকার। সেইটা হচ্ছে এই সিটিজেনশিপ অ্যাক্ট 1955। মনে রাখবে এই অ্যাক্টটাকে বলা হয় প্রিন্সিপাল অ্যাক্ট। এটাকে কি বলা হবে? এইটাকে বলা হবে প্রিন্সিপাল অ্যাক্ট। মনে রেখো, প্রিন্সিপাল অ্যাক্ট হচ্ছে কোনো বিষয়ে আনা প্রথম আইন। আরেকবার বলি, কোনো বিষয়ে আনা প্রথম আইনকে বলা হয় প্রিন্সিপাল অ্যাক্ট। তারপর সেই প্রিন্সিপাল অ্যাক্টকে বিভিন্ন সময় সংশোধন করা হয়, অ্যামেন্ড করা হয়। তাহলে আজকে আমাদের আলোচনার যে মূল ভিত্তি সিএএ 2019, সেইটা কিন্তু একটা অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019। অর্থাৎ এই প্রিন্সিপাল অ্যাক্ট যেটা রয়েছে এটারই সংশোধিত রূপ হচ্ছে 2019-এর এই সিএএ। ওকে, এবার কথা হলো দাদা সিএএ 19 কি এটা প্রথম হলো? না, এর আগেও এই আইন বেশ কতবার সংশোধন হয়েছে, কি হয়েছে না হয়েছে সমস্ত বিষয়টাকে আমরা এখানে ডিটেলস আলোচনা করব। তাই নাগরিকতা পাবার জন্য বা কারা নাগরিক হবে কারা নাগরিক হবে না এইটা বোঝবার জন্য আমাদের এই সিটিজেনশিপ অ্যাক্ট 1955 এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। ওকে, তাহলে এই জায়গা থেকে আমাদের আলোচনাটা এখন হবে। আচ্ছা, তার আগে একটা বিষয় আমি তোমাদের ক্লিয়ার করে দিই। আমাদের দুটো ব্যাপার আছে, একটা হচ্ছে কনস্টিটিউশনাল প্রভিশনস, কনস্টিটিউশন। তো কনস্টিটিউশন, আর একটা রয়েছে হচ্ছে অ্যাক্টস। ওকে, অ্যাক্টস। তো কনস্টিটিউশনের মধ্যে যে পয়েন্টগুলোকে লেখা হয় সেগুলোকে আমরা বলে থাকি হচ্ছে আর্টিকেল বলি। ওকে, আর অ্যাক্টসের মধ্যে যে পয়েন্টসগুলোকে লেখা হয় সেগুলোকে আমরা সেকশন বলি। কি বলি? সেকশন। তার মানে যখনই আর্টিকেল বলে কথা উঠবে তখন আমরা বুঝবো যেটা কনস্টিটিউশনের কথা হচ্ছে। যখনই সেকশন নিয়ে কথা হবে মনে করতে হবে কোনো একটা পার্টিকুলার অ্যাক্টের কথা বলা হচ্ছে। তাহলে কনস্টিটিউশনের যে পয়েন্টগুলো লেখা আছে 1 by 1 সেগুলো হচ্ছে এক একটা আর্টিকেল, আর্টিকেল 1 2 3 4 5 6 এমন করে। ঠিক তেমনি কোনো আইন অ্যাক্টের মধ্যে কি থাকবে? অ্যাক্টের মধ্যে থাকবে হচ্ছে সেকশনস থাকবে। তাহলে এই যে সিটিজেনশিপ অ্যাক্ট 1955, এই অ্যাক্টের মধ্যে কতগুলো সেকশনস আছে? দেখো, মোট 19 সেকশনস, মানে 19টি সেকশনস টোটাল এই অ্যাক্টের মধ্যে রয়েছে। এই যে টোটাল 19টি সেকশন রয়েছে, এই 19টি সেকশনে কি কি বর্ণনা করা হয়েছে? এর মধ্যে এক তো বর্ণনা করা হয়েছে নাগরিকতা কিভাবে পাওয়া যায়, আর এক জায়গায় বর্ণনা করা হয়েছে কিভাবে নাগরিকতাকে হরণ করা যায়, অর্থাৎ অ্যাকুইজিশন অফ সিটিজেনশিপ আর অ্যাকুইজিশন অফ টার্মিনেশন অফ সিটিজেনশিপ। তাহলে এই 19টা সেকশনে মোট দুটো বিষয়কে বর্ণনা করা হয়েছে। কি কি বিষয়কে বর্ণনা করা হয়েছে? এক, বর্ণনা করা হয়েছে অ্যাকুইজিশন অফ সিটিজেনশিপ, সিটিজেনশিপ কিভাবে পাওয়া যেতে পারে সেই বিষয়টা বর্ণিত হয়েছে। আরেকটা বর্ণিত হয়েছে টার্মিনেশন অফ সিটিজেনশিপ, সিটিজেনশিপ কিভাবে চলে যেতে পারে কারো, সেই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে। ওকে, বেশ। এবার আমরা তাহলে এইটাকে একবার দেখব, এইটাকে একবার দেখব। সো আমরা তাহলে নেক্সট আলোচনায় যাব। হ্যাঁ দাদা। ওকে, চলো এখানেই আলোচনাটা আমরা করি, যেহেতু আদার স্লাইড করা হয়নি। সো তোমরা বোরিং ফিল করছো না তো? না, যেহেতু এই নো বিষয়টা, স্যার। হ্যাঁ, এই বিষয়টা যেহেতু গতদিনেও হয়েছিল সেই জন্য একটু একটু মনে হতে পারে। যাই হোক, এরপর থেকে নতুন কিছু শিখতে পাবে। দেখো, হ্যাঁ দাদা। হ্যাঁ বলো বলো, কেউ কিছু বলছো? হ্যাঁ স্যার, আমি বলছি যে ওই সবগুলো তো লিখতে পারিনি, তো মানে তাড়াতাড়ি বলছেন, সব তো লেখা হয়নি। তো এটার কি কোনো পিডিএফ আর কিছু দেবেন? এটার পিডিএফ কিছু হবে না, আরও একবার ভালো করে শুনে নিও। আমি আরও একবার বলি, এটাকে তোমরা গল্প শোনার ছলে তোমরা শুনতে থাকো, জাস্ট এই জিনিসগুলো তোমাদের নলেজে থাকা উচিত। বাকি যখন সিটিজেনশিপ নিয়ে পড়াবো তখন তো আমি ডিটেলস প্রপার তোমাদের পরীক্ষা এক্সাম ওরিয়েন্টেড নোট তো দিয়েই দেবো। ওকে, ওকে হ্যাঁ, আজকে ওকে শুধু ওকে ইতিহাসটাকে শুনতে থাকো, ভারতবর্ষের ওকে নাগরিকতার ইতিহাসটাকে গল্পের মতন করে শুনতে থাকো। এবার তাহলে ওকে ইতিহাসটাকে আমি গল্পের মতন করে কিছু না লিখে এমনিই মুখে মুখে গল্প বলে দিতে পারতাম, কিন্তু তা নয়, একটু লিখে দিচ্ছি এই কারণে, কারণ আমরা যেহেতু পরবর্তীকালে সিভিল সার্ভেন্ট হব, তাই না? এই দেশের বাগডোর আমাদের হাতে একটা সময় আসবে, তো সেই কারণে এই জিনিসটাকে একটু ডিটেলসে আমাদের জানা উচিত। এই কারণে চলো
তাহলে প্রথম আমরা আলোচনা করি হচ্ছে অ্যাকুইজিশন অফ সিটিজেনশিপ। সিটিজেনশিপকে আমি সিআইটি লিখছি, বুঝে নিও তোমরা। তাহলে সিটিজেনশিপ কিভাবে প্রাপ্ত করতে হবে, মানে সিটিজেনশিপ কিভাবে প্রাপ্ত হবে সেই বিষয়টাকে দেখি। তো আমি বলেছিলাম যে এই অ্যাক্টের মধ্যে মোট কতগুলো সেকশনস রাখা হয়েছে? 19টি সেকশন রাখা হয়েছে। সেই 19টি সেকশনের মধ্যে 5টা সেকশনকে আমরা এখন দেখতে চলেছি। সেকশনস 3, 4, 5, 6, 7 এই সেকশন কটাকে দেখব, যেখানে কি বর্ণনা করা হয়েছে? অ্যাকুইজিশন অফ সিটিজেনশিপ, কিভাবে সিটিজেনশিপ পাওয়া যেতে পারে। তাহলে সবার প্রথমে আমরা দেখি, চলো সেকশন 3 থেকে শুরু করি। সেকশন 3 অফ সিএ 1955 এইভাবে আমাদের লিখতে হবে বা নোট করতে হবে। সেকশন 3 অফ সিটিজেনশিপ অ্যাক্ট 1955। এখানে কি বলা হলো? এখানে বলা হলো সিটিজেনশিপ বাই বার্থ। আচ্ছা চলো এই প্রসঙ্গটা আলোচনা করার আগে তোমাদের আরও দুটো বিষয় আলোচনা করি। একটা আছে কথা JUS SOLI, আরেকটা কথা আছে JUS sanguineus। ওকে, নাও হোয়াট ইজ ইট? দেখো JUS এটার প্রনাউন্সিয়েশন আমরা কি জুস করব না ইউজ করব? ইউস, রস্যই অন্তস্তয় রস্যু দন্তস্বয়, ইউস এইটা উচ্চারণ হবে। তাহলে ইউস সোলাই, ইউস স্যাঙ্গুইনাস। সোলাই কথার অর্থ হচ্ছে সয়েলের সাথে রিলেটেড, সয়েল মানে মাটি। অর্থাৎ ইউস সোলাই এই সিদ্ধান্ত অনুযায়ী একজন ব্যক্তি নাগরিকতা পেতে পারে যদি তার জন্ম সেই দেশের মাটিতে হয়। ওকে, অর্থাৎ কোনো ব্যক্তির সেই কোনো একটা দেশের মাটিতে জন্ম হয়েছে, হ্যাঁ, অর্থাৎ জন্মসূত্রে, যদি বলি জন্মসূত্রে নাগরিক বা নাগরিকতা, জন্মসূত্রে নাগরিকতা। তাহলে ইউস সোলাই পদ্ধতিতে নাগরিকতা প্রাপ্তির ব্যাপারটা কি? জন্মসূত্রে, মানে কোনো একটা দেশে আমার জন্ম হয়েছে, কোনো একটা দেশের মাটিতে আমার জন্ম হয়েছে, তো সেই অর্থে আমি সেই দেশের নাগরিকতা পাবো। আরেকটা আছে ইউস স্যাঙ্গুইনাস। দেখো স্যাঙ্গুইন কথাটি হচ্ছে মানে হচ্ছে ব্লাড, রক্ত, অর্থাৎ এইখানে ব্লাড রিলেশনের কথা বলা হয়েছে। অ্যাকচুয়ালি ব্লাড রিলেশনসের কথা বলা হয়েছে, ইউস স্যাঙ্গুইনাস। আমাদের ভারতে কোনটা প্রচলিত আছে? দেখো আমাদের ভারতে দুটোই প্রচলিত আছে, এটাও আছে। আমাদের যেহেতু এই সিটিজেনশিপের ধারা ক্রমে বিভিন্ন সময় বিভিন্ন আইন প্রণীত হয়েছে, সেই জন্য কিছু কিছু চেঞ্জ হয়েছে। বাকি ইউস সোলাই মানে কি? যদি কোনো টেরিটরির মধ্যে কারো জন্ম হয় তাহলে সে সেই দেশের নাগরিক হবে। যেমন এই ইউস সোলাইয়ের নাগরিকত্বের কনসেপ্ট রয়েছে কোথায়? ইউএসএতে রয়েছে, আমেরিকাতে রয়েছে। অর্থাৎ আমেরিকার মাটিতে যার জন্ম হবে সে বাই ডিফল্ট আমেরিকান সিটিজেন হয়ে যাবে। এই জন্য দেখা যায় যে আমেরিকাতে বাইরে থেকে মানুষরা গিয়ে সেইখানে বাচ্চাটাকে প্রসব করার চেষ্টা করে। যখনই সেই বাচ্চাটা সেই দেশে প্রসব হবে, সেই বাচ্চাটা সেই দেশের নাগরিক হয়ে যাবে, মানে আমেরিকার নাগরিক হয়ে যাবে, এবং সেই বাচ্চাটিকে তার সরকার দেখাশোনা করবে না, তার মা বাবাকে দেখাশোনা করতে হবে। তো সেই অর্থে তার মা বাবাও নাগরিকত্ব পাওয়ার জন্য একটা সুযোগ তাদের তৈরি হয়ে যায়। যার কারণে বিশেষ করে আমেরিকাতে যে দেশ থেকে বেশি যে মাইগ্রেশনটা হয় বা ইলিগাল মাইগ্রেশন বলো যাই বলো, সেটা হচ্ছে মেক্সিকো থেকে হয়। তো মেক্সিকো থেকে আমেরিকাতে সবসময় চেষ্টা করে মেক্সিকোতে যে কোনো প্রেগনেন্ট মহিলা সবসময় চেষ্টা করবে, তার লক্ষ্য থাকবে যে আমি আমেরিকার মাটিতে গিয়ে আমার বাচ্চাটাকে প্রসব করবো, যদি করি তাহলে আমি সেখানকার একটা নাগরিকতা পেয়ে যাবে, এরকম একটা ব্যাপার রয়েছে। আর এই ইউস সোলাই কনসেপ্টের জন্যই কিন্তু আজকে আমেরিকা ত্রস্ত অবস্থায় রয়েছে। হ্যাঁ, মানে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার বর্তমান রাষ্ট্রপতি, তোমরা জানো সে কেমন, তো সে কিন্তু এই বিষয়টা নিয়ে এখন ত্রস্ত। সে বলছে যে এই ভাই কি আইন একটা করা রয়েছে, এই আইনের জন্য যে কেউ এসে আমাদের ভারতে আমেরিকাতে সন্তানাদি জন্মগ্রহণ করলেই সে নাগরিক হয়ে যাচ্ছে। এটা তো আমাদের আমেরিকা, কারণ ডোনাল্ড ট্রাম্পের কথাই হচ্ছে আমেরিকা ফার্স্ট, তো আমেরিকা ফার্স্ট করতে গেলে তো বিদেশিদের এই চাপ আমরা কি করে নেব, এইরকম একটা কনসেপ্ট রয়েছে। তো যাই হোক, আমরা অন্যদিকে ডেভিয়েট না হই, আলোচনাটাকে আমরা এই ধারাতে রাখি। তো সেই কারণে ইউস সোলাই এই কনসেপ্টটা কি বোঝা গেল? যদি কেউ কোনো দেশের মাটিতে জন্মগ্রহণ করে তাহলে সে দেশের নাগরিক। একটা কাহিনী এখানে তোমরা জেনে রাখো, সেটা হচ্ছে ধরো আমেরিকার একটা বিমান, ওকে, মনে করো এটা হচ্ছে আমাদের ভারত, ইন্ডিয়া এটা, আর এটা মনে করো ইউএসএ, দুটো দেশ।
মনে করো যে ভারত থেকে একটা বিমান, যে বিমানটি ইউএসএতে রেজিস্টার্ড, ওকে, একটা বিমান ইউএসএতে রেজিস্টার্ড, সেই বিমানটি ভারত থেকে কতগুলো প্যাসেঞ্জার্সকে নিয়ে ওরা চালু করলো, তারা পৌঁছাবে কোথায়? তারা আমেরিকাতে গিয়ে পৌঁছাবে। এবার মনে করো যে একজন মহিলা, প্রেগনেন্ট মহিলা, সে যে কোনো কারণে আমেরিকাতে যেতে পারে, ট্রিটমেন্ট হোক বা যা খুশি হোক। মনে করো সে ভারত থেকে বিমান টেক অফ করার সাথে সাথে, মানে এখনও বিমানটি ভারতের টেরিটরিতেই আছে, মনে করো এরকম একটা জায়গায় যখন বিমানটি ভারতের আকাশেই উড়ছে, তখন এইখানে সে একটা সন্তানকে প্রসব করলো। বলো তো দেখি ওই সন্তানের সিটিজেনশিপ কোথাকার হবে? অ্যাকর্ডিং টু দ্য কনসেপ্ট অফ ইউস সোলাই, তার জন্ম বা সে কিন্তু ইউএস সিটিজেন হয়ে যাবে। বুঝতে পারলে? অর্থাৎ যেহেতু বিমানটি ভারতের আকাশে উড়লেও, যেহেতু বিমানটি কোথায় রেজিস্টার্ড ছিল বলেছিলাম? ইউএসএতে রেজিস্টার্ড। তাহলে ইউএসএতে রেজিস্টার্ড বিমান যেহেতু ভারত থেকে কোনো প্যাসেঞ্জার্সকে নিয়ে তাদের দেশে আসছিল, তাই ওই ইউএস বিমান যেখান দিয়ে উড়বে সেটাকেই ধরে নেওয়া হবে যে ওইটাই হচ্ছে ইউএসএর সয়েল, ইউএসএর ল্যান্ড। ওকে, সেই কারণে ভারত থেকে একটা বিমান সঙ্গে সঙ্গে টেক অফ করলো, জাস্ট ভারতের আকাশ দিয়েই উড়ছে, সেই মুহূর্তে একটা সন্তানের জন্ম হয়ে গেল। আর ওই বিমানটি যদি আমেরিকাতে রেজিস্টার্ড থাকে, তাহলে সেই বাচ্চাটি আমেরিকার নাগরিক হয়ে যাবে। তো এরকম বহু ঘটনা ইতিপূর্বে ঘটেছে। বুঝতে পারলে? তো ভারতবর্ষে এই ইউস সোলাইয়ের কনসেপ্টও রয়েছে, কিন্তু পরবর্তীকালে আমরা দেখব 1987 সালের একটি আইন আমরা দেখব, এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট, এই সিটিজেনশিপ অ্যাক্টকেই অ্যামেন্ড করা হয়েছে। সেখানে দেখব যে ইউস সোলাইয়ের কনসেপ্টটাকে একটুখানি স্তিমিত করা হলো, একটুখানি কমিয়ে আনা হলো। অর্থাৎ দেখো 1950 থেকে শুরু করে 1987 সাল পর্যন্ত এই যে টাইম পিরিয়ড, ভারতের আইন ছিল যে এই টাইম পিরিয়ডের মধ্যে কত 1950 থেকে 1987, এই টাইম পিরিয়ডের মধ্যে ভারতবর্ষে যারই জন্ম হবে সেই ভারতের নাগরিক, অর্থাৎ ইউস সোলাইয়ের কনসেপ্ট। ওকে, কিন্তু 1987 সালেই ভারতের যারা পলিসি মেকার তারা বুঝে গিয়েছিল এটা খতরনাক হতে পারে, কারণ যে কেউ ভারতে এসে সন্তানাদি জন্ম দিলেই তাকে ভারতীয় নাগরিকত্ব দিয়ে দিতে হবে, এবং তার দেখাশোনা করার জন্য তার মা বাবাকেও ভারতীয় নাগরিকত্ব দিতে হবে। অর্থাৎ যে যন্ত্রণাটা আমেরিকা এখন ভোগ করছে সেটা আমাদের ভারতবর্ষ কিন্তু অনেক আগেই টের পেয়ে গেছিল। তাই রাজীব গান্ধীর সময় কিন্তু এই আইনটা করে দেওয়া হয়েছিল যে ভারতের মাটিতে জন্মগ্রহণ করলেই তুমি ভারতের নাগরিক হবে এমন ঘটনা নয়, তার জন্য তোমাকে কিছু কন্ডিশন দেওয়া হলো, হয় বাবা না হলে মা, এই যে কোনো দুজনের মধ্যে একজন যদি ভারতীয় হয় তবেই তার জন্ম নেওয়া সন্তান ভারতের নাগরিক হবে, আদারওয়াইজ নয়। ওকে, সেটা ধীরে ধীরে আমরা পড়ব। তাহলে ভারতবর্ষে ইউস সোলাইয়ের কনসেপ্ট কিছুটা ছিল, কিছুটা আছে। আর আসো ইউস স্যাঙ্গুইনাস, আবার রক্তের সম্পর্ক। মনে করো ভারতবর্ষের একজন ব্যক্তি বিদেশের কোথাও গিয়ে বিয়ে টিয়ে করেছে, সেইখানে তার জন্ম হয়েছে, তো সেই ছেলেটি যদি পরবর্তীকালে এসে ভারতের নাগরিকত্ব দাবি করে, তাহলে সেও ভারতীয় নাগরিকত্ব পাবে। কেন? কারণ তার বাবা অর্থাৎ ভারতীয়, তার রক্ত তার শরীরে বইছে, সেই হিসাবে ইউস স্যাঙ্গুইনাসের মাধ্যমে অর্থাৎ ব্লাড রিলেশনের মাধ্যমে সে ভারতের নাগরিকত্ব পাবে। নাগরিকত্ব দেওয়ার এই দুটো কনসেপ্ট, একটা হচ্ছে ইউস সোলাই, একটা হচ্ছে ইউস স্যাঙ্গুইনাস। তাহলে ভারত কোনটা ফলো করে? ভারত এই দুটোর মিক্সচারকেই ফলো করে, কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আইন প্রণয়ন করা হয়েছে সেই আইনের মাধ্যমে। একটা কথা বলে দিই এখানে, তাহলে দাদা একটা ছেলে মনে করো যে একটা ছেলে সে চলে গেল বিদেশে, মনে করো ধরো অস্ট্রেলিয়াতে চলে গেল। এখন এই অস্ট্রেলিয়াতে চলে যাওয়ার ফলে সেইখানে গিয়ে সে বিয়ে টিয়ে করলো, তার একটা সন্তান হলো, বেবি হলো, ছোট্ট একটা বেবি হলো। এই বেবিটা সে কি ভারতের নাগরিক হয়ে যাবে? এখন কথা হলো না। কি করে সে নাগরিক হবে? যদি এই ব্যক্তি কোথায় আছে? অস্ট্রেলিয়াতে আছে। এর এই বাচ্চাটির নাম যদি এই অস্ট্রেলিয়াতে থাকা আমাদের যে কনসুলেট রয়েছে সেইখানে গিয়ে যদি 1 বছরের মধ্যে রেজিস্টার করে, তবেই এই বাচ্চাটি কিন্তু ভারতের নাগরিক হবে, আদারওয়াইজ নয়। বোঝা গেল? অর্থাৎ হ্যাঁ, বলছি কি, ধরো একজন ভারতীয়, মনে করো যে ভারতীয় একটা পুরুষ, সে বিদেশে কোনো একটা জায়গায় গেছে, সেইখানে গিয়ে সে বিয়ে করেছে, হয়তো সে নন ইন্ডিয়ানকেই বিয়ে করেছে, সেই দেশের মানুষকেই বিয়ে করেছে। তাহলে সেইখানে যদি তাদের সন্তানাদি জন্ম হয়, তাহলে তারা এই ইউস স্যাঙ্গুইনাসের মাধ্যমে ভারতের নাগরিকত্ব পেতে পারে, কিন্তু তার জন্য শর্ত হলো সেই শিশুর জন্মের 1 বছরের মধ্যে
সেই দেশের কনসুলেট বা এমবাসিতে গিয়ে তার নামটা রেজিস্ট্রেশন করতে হবে, তবে গিয়ে সে ভারতের নাগরিকতা পেতে পারে, আদারওয়াইজ নয়। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। হ্যাঁ, বেশ। এবার তাহলে নাগরিকতা পাওয়ার দুটো গ্রাউন্ড কি বোঝা গেল? একটা ইউস সোলাই, একটা ইউস স্যাঙ্গুইনাস, মানে বংশীয় হ্যাঁ। অধিকার বা রক্তের অধিকার, আর একটা হচ্ছে যে ভূমিতে জন্ম হয়েছে সেখানে নাগরিক সে হবে। ওকে, ভেরি গুড। চলে আসো এবার আমরা তাহলে সেকশন 3-তে কি বলছে, তাহলে এটাকে আর এলাবোরেট করবো না। সেকশন 3-তে এটাই বলছে, সিটিজেনশিপ বাই বার্থ, অর্থাৎ ভারতের মাটিতে যার জন্ম সে ভারতের নাগরিক। এখানে কথা একটা শুনে রাখো, একটু পরে আমরা দেখব হচ্ছে টার্মিনেশন অফ সিটিজেনশিপ। তো টার্মিনেশন অফ সিটিজেনশিপের মধ্যে দেখব যে কিভাবে নাগরিকত্ব হরণ করা যায়। তো সেইখানে আমাদের একটা প্রভিশনস আছে, যার জন্ম ভারতের মাটিতে হয়েছে তার নাগরিকত্ব হরণ করাটা একটু ডিফিকাল্ট করা হয়েছে। বুঝতে পারলে? কারণ ভারতের মাটিতে যার জন্ম তার নাগরিকতা হরণ করা একটু ডিফিকাল্ট। হ্যাঁ, এটা কবেকার কথা বলছি আমি? বিফোর 1987-এর কথা বলছি। বিফোর 1987 এর আগে পর্যন্ত যাদের জন্ম ভারতের ভূমিতে হয়েছে তাদের নাগরিকতা হরণ করা ডিফিকাল্ট করা হয়েছে। কেন? আচ্ছা, টার্মিনেশনের ব্যাপারটাকে আমি একটু আলোচনা করে দিই, কারণ টার্মিনেশনের বিশেষ কিছু আলোচনা করার নেই। ওই এই সিটিজেনশিপ অ্যাক্টের 8 নম্বর সেকশন, 9 নম্বর সেকশন আর 10 নম্বর সেকশন আলোচনা করা আছে। তো তার মধ্যেও 9 নম্বর সেকশনটা ইম্পর্ট্যান্ট। 9 নম্বর সেকশনে টার্মিনেশনের কথা বলা আছে। সেখানে বলা আছে যে যদি কোনো ভারতীয় এমন কোনো কাজ করে যে কাজের জন্য দেশের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে বা ইন্টারন্যাশনাল রিলেশন বিঘ্নিত হচ্ছে, তো সেই কারণে তার নাগরিকতা টার্মিনেট করা যেতে পারে। কিন্তু এইটা ঘটনাটা ঘটে তাদের জন্য যারা নতুন নতুন নাগরিকতা গ্রহণ করেছে তাদের জন্য। তো সেইখানে যাদের জন্ম ভারতে হয়েছে, হ্যাঁ, তাদের ক্ষেত্রে এটা কিন্তু খুব একটু ডিফিকাল্ট আছে তাদের নাগরিকতাটা হরণ করা। যাই হোক, পরেরটাকে আলোচনায় আসছি। তাহলে সেকশন 3-তে কি বলা হলো বোঝা গেল? সেকশন 3-তে বলা হলো যে সিটিজেনশিপ বাই বার্থ, অর্থাৎ ভারতের মাটিতে জন্ম নিলেই সে নাগরিক হবে। কিন্তু এই কথাটা প্রযোজ্য কিন্তু বিফোর 1987। 1987-এর পরে এই কথাটা ঠিক নয়। 1987 সাল, এই জায়গাটাতে আমি তোমাদের একটা রাফ আলোচনা দিয়ে দিই, পরে ডিটেলসে যাচ্ছি, একবার শুনে নাও। 1950 থেকে 1987 সাল পর্যন্ত যাদের জন্ম ভারতের মাটিতে হয়েছে তারা ভারতের নাগরিক। 1987 সাল থেকে 2004 সাল পর্যন্ত যাদের জন্ম ভারতে হয়েছে তাদের হয় মা না হলে বাবা যদি ভারতীয় হয় তবে সে ভারতের নাগরিক। 2004 থেকে 2014 পর্যন্ত যাদের জন্ম 2004 থেকে 2014 পর্যন্ত যাদের জন্ম ভারতে হয়েছে তাদের মা এবং বাবা দুজনকেই ভারতীয় হতে হবে, তবে গিয়েই সে ভারতীয় নাগরিক, নচেত নয়। তাহলে একটু আগে যে আমরা আলোচনা করছিলাম ইউস সোলাই পদ্ধতির মাধ্যমে মানে সিটিজেনশিপ দেওয়া, সেইটা কখন থেকে কখন পর্যন্ত গ্র্যান্ট হবে বুঝতে পারছো? মানে এই পর্যন্ত টাইম পিরিয়ডের মধ্যে 100% গ্র্যান্টেড হচ্ছে, তাই না বলো? যে 1950 থেকে 87-র মধ্যে ভারতের মাটিতে যেই জন্মগ্রহণ করবে সেই ভারতের নাগরিক। বুঝেছো? কিন্তু এটা সব জায়গায় নয়, কিন্তু আসাম টাসাম ওই জায়গায় নয়, এগুলো আমরা আলোচনা করব সেগুলো। আসাম নয়, বাকি অন্য পার্ট অফ ইন্ডিয়াতে। আর 1987 থেকে 2004 সালের মধ্যে যারা ভারতে জন্মগ্রহণ করেছে হয় তাদের মা না হলে তাদের বাবা, যে কোনো একজন ভারতীয় হলে সে ভারতের নাগরিক। আর 2004 থেকে 2014 এই সময়কালটাতে যার ভারতে জন্ম হয়েছে তার মা এবং বাবা দুজনকেই ভারতীয় নাগরিক হতে হবে। তাহলে এই জায়গা থেকে বলতো এই যে ইউস সোলাইয়ের কনসেপ্টে একটু শিথিল হয়েছে কিনা? মানে 100% তো আর গ্রান্ট হচ্ছে না ইউস সোলাইয়ের মাধ্যমে, কিছু না কিছু কন্ডিশনস অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। ওকে, এবার চলে আসো সেকশন 4, সেকশন 4 অফ দিস সিটিজেনশিপ অ্যাক্ট 1955। এখানে কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে সিটিজেনশিপ বাই ডিসেন্ট। সিটিজেনশিপ বাই ডিসেন্ট এর মানে কি?
এর মানে হচ্ছে বংশের মানুষ হিসাবে বা ব্লাড রিলেশন হিসাবে নাগরিকত্ব, অর্থাৎ যেটাকে আমরা বলছিলাম কি ইউস স্যাঙ্গুইনাস। তো সেই ইউস স্যাঙ্গুইনাসের মাধ্যমে নাগরিকতা দেওয়া, সেটা হচ্ছে সিটিজেনশিপ বাই ডিসেন্ট। ওকে, অর্থাৎ শুধুমাত্র দেখো, এবার এখানে একটা কথা মাথায় রাখো, এই সেকশন 4-এ কি বলা হয়েছে জানো? এই সেকশন 4-এ বলা হয়েছে যে ভারতের কোনো একটা মেল পুরুষ, সে বিদেশে চলে গেছে, মনে করো অস্ট্রেলিয়াতে চলে গেছে, এইখানে গিয়ে সে অস্ট্রেলিয়ান কোনো একটা মেয়েকে বিয়ে করেছে, তারপর সেখানে তার একটা বাচ্চা হয়েছে। এই বাচ্চাটি ভারতবর্ষের নাগরিক হবে। হ্যাঁ, এই বাচ্চাটি এই ভারতবর্ষের নাগরিক হবে রেজিস্ট্রেশনের মাধ্যমে। সেই দেশের যে কনসুলেট রয়েছে বা সেই দেশের যে এম্বাসি রয়েছে, সেইখানে যদি তার বাবা তার নামটা রেজিস্টার করায়, তাহলে সে ভারতবর্ষে যখনই আসবে তখনই সে ভারতের নাগরিকত্ব পাবে। এটা কনসেপ্ট। এখন এই আইনটা বা এই সেকশনটাও কিন্তু সিটিজেনশিপ অ্যাক্টের মাধ্যমে অ্যামেন্ড করে ঠিক করা হয়েছিল। তোমরা একবার ভেবে দেখেছো, এখানে শুধুমাত্র মেলের কথা বলা হচ্ছে। 1992-তে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এসেছিল, যেটাকে আমরা বলি সিএএ 1992। সিএএ 1992 আমরা জানি ভারতবর্ষে 1990-তে 1990 সালে ভারতবর্ষে উইমেন কমিশন গঠন হয়েছিল। ভারতীয় ন্যাশনাল উইমেন কমিশন, মানে যেটাকে আমরা বলি জাতীয় মহিলা আয়োগ। এই ন্যাশনাল উইমেন কমিশন গঠন হওয়ার পরে ভারতবর্ষের নারী স্বার্থ সুরক্ষা বা নারীদের স্বার্থ সব দিক দিয়ে রক্ষা হচ্ছে কিনা, এইটার পর্যালোচনা করতে গিয়ে দেখা গেল যে সিটিজেনশিপ অ্যাক্ট 1955 যে সেকশন 4 রয়েছে, সেই সেকশন 4-এ বলা হয়েছে সিটিজেনশিপ বাই ডিসেন্ট হিসাবে শুধুমাত্র নাগরিকতা পাবে যদি ভারতীয় কোনো পুরুষের সন্তানাদি বাইরে জন্মায়, তারা যদি 1 বছরের মধ্যে সেই দেশে ভারতের এম্বাসিতে রেজিস্ট্রেশন করে, তবে সে ভারতের নাগরিকতা পাবে। কিন্তু এখানে ফিমেল কথাটি তো লেখা নেই। তো এই 1992 সালের সিএএ এইটার সংশোধনের মাধ্যমে এইটা করা হয়েছিল যে শুধু মেল নয়, ফিমেল যারা, তারাও যদি বিদেশের মাটিতে গিয়ে সন্তানাদি জন্ম দেয়, তাহলে তাদের সন্তানও ভারতের নাগরিকতা পাবে। ওকে, এইটা ছোট্ট একটা পয়েন্টই ছিল এই সিএএ 1992-তে। গেল, তাহলে বলো সেকশন 4 সিটিজেনশিপ বাই ডিসেন্ট, এটা বোঝা গেল? আর ইউ ইন ক্লাস অর নট? হ্যাঁ দাদা, বোঝা গেছে। হ্যাঁ স্যার, বুঝতে হ্যাঁ, পারছি। ঠিক আছে। তারপর হচ্ছে কত নম্বর সেকশন আলোচনা হবে? সেকশন 5। সেকশন 5, সেকশন 5-এ কি বলা হচ্ছে? দেখো, সেকশন 5-এ বলা হচ্ছে সিটিজেনশিপ বাই রেজিস্ট্রেশন। কি বলা হচ্ছে? সিটিজেনশিপ বাই রেজিস্ট্রেশন। সিটিজেনশিপ বাই রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশনের মাধ্যমে সিটিজেনশিপ। এটা কি? এই যে দেখো, আমাদের যেটা সিএএ 2019 আনা হয়েছে না, এই সিএএ 2019-এর মধ্যেও কিন্তু এই সেকশন 5-এর প্রভিশনটা রয়েছে। মানে সিএএ 19-এর মাধ্যমেও অর্থাৎ সেকশন 5-এর আন্ডারেও ভারতবর্ষের নাগরিকতা গ্রহণ করা যাবে সিটিজেনশিপ বাই রেজিস্ট্রেশন। কি আছে এখানে? এইখানে বলা হলো যে দুটো কথা বলা হলো, পার্সন অফ ইন্ডিয়ান অরিজিনের কথা বলা হলো যারা ভারতীয় মূল, হ্যাঁ, বা ভারতীয় বংশোদ্ভূত, দীর্ঘদিন তারা বিদেশে রয়েছে, বিদেশের মাটিতে রয়েছে, তারা যদি চায় তারা ভারতবর্ষের নাগরিকতা নিতে পারে উপযুক্ত প্রমাণ দেখিয়ে যে তাদের পূর্বপুরুষ ভারতীয় ছিল। অর্থাৎ পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন, তারা ভারতের নাগরিকতা নেবে সিটিজেনশিপ বাই রেজিস্ট্রেশনের মাধ্যমে। এইখানে আরও একটা কথা বলা হয়েছে, বলছে যে ম্যারিড টু ইন্ডিয়ান, অর্থাৎ যদি কেউ কোনো ইন্ডিয়ানকে বিবাহ করে, মনে করো একজন ফরেনার, একজন বিদেশি, সে ভারতীয় কোনো ব্যক্তিকে বিবাহ করেছে, সে ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, এটা কোনো ম্যাটার নয়। তো ভারতীয়দের বিবাহ করার সাথে সাথে সে ভারতের নাগরিকতা পাবে সিটিজেনশিপ বাই রেজিস্ট্রেশনের মাধ্যমে। ওকে, কন্ডিশন হতে হবে একটাই, যে তাকে যে অ্যাপ্লিকেশন করছে, মানে তাকে 7 বছর ভারতবর্ষে কাটাতে হবে। বুঝতে পারছো? যেমন করে আমরা শ্রীমতী সোনিয়া গান্ধীর কথা বলতে পারি,
সোনিয়া গান্ধী। সোনিয়া গান্ধী কোন দেশের নাগরিক ছিলেন বলো দেখি? ইটালি। ইটালি। সোনিয়া গান্ধী ইটালির নাগরিক ছিলেন। তো সোনিয়া গান্ধী যখন রাজীব গান্ধীর সঙ্গে যখন যার বিবাহ হলো, তো তিনি প্রাইম মিনিস্টারের স্ত্রী বলেই তিনি নাগরিকতা পেয়েছেন এমন কিন্তু নয়, এটা যে কেউ পেতে পারে। হ্যাঁ, প্রসেসটাকে মানতে হবে। তাহলে যদি কোনো বিদেশি ভারতীয়কে বিবাহ করে, তাহলে তার নাগরিকতার জন্য কি দরকার? তার মিনিমাম 7 বছর ভারতবর্ষে থাকতে হবে। এখন 7 বছর কেমন? 7 বছর হচ্ছে অ্যাপ্লিকেশন যেদিন তুমি করবে যে আমাকে নাগরিকতা দেওয়া হোক ভারতের। কেন নাগরিকতা দেওয়া হোক? কারণ আমি যাকে বিয়ে করেছি সে হচ্ছে ভারতীয়, মানে একজন ভারতীয়কে বিবাহ করেছি, তাই আমাকে ভারতের নাগরিকতা দেওয়া হোক। তো অ্যাপ্লিকেশন যে ডেটে তুমি করছো সেই ডেট থেকে আগে 12 মাস তোমাকে ভারতে কাটাতে হবে, 12 মান্থস। ওকে, অর্থাৎ তুমি যে অ্যাপ্লিকেশন করছো যেদিন নাগরিকতা নেবার জন্য, সেই অ্যাপ্লিকেশন করবার আগে 12 মাস তোমাকে ভারতে থাকতে হবে লাগাতার। এই 12 মাসের মধ্যে তুমি ভারতের বাইরে গেলে চলবে না। এটা 1 নম্বর কন্ডিশন। 2 নম্বর কন্ডিশন কি? 2 নম্বর কন্ডিশন হচ্ছে এই যে অ্যাপ্লিকেশন করলে তার 12 মাস আগে, মানে তার 1 বছর আগে যে সময়টা, সেখানে তোমাকে 8 বছরের মধ্যে 7 বছর কন্টিনিউয়াস ভারতে থাকতে হবে। কন্টিনিউয়াস ভারতে, ইন্ডিয়াতে থাকতে হবে। তাহলে বলো এখানে সরি এখানে তোমার হচ্ছে পেছনে 8 বছর, এটা 6 বছর হবে। হ্যাঁ, 8 বছরের মধ্যে 6 বছর তোমাকে কন্টিনিউয়াস ভারতে থাকতে হবে। তাহলে এবার বলো দেখি, এইখানে 6 বছর আর এইখানে 12 মাস, মানে টোটাল কত দিন হয়ে গেল? 7 বছর। 7 বছর। অর্থাৎ যদি কোনো বিদেশি ভারতীয় কোনো ব্যক্তিকে বিবাহ করেন, তাহলে তার মিনিমাম অ্যাপ্লিকেশন করবার আগে 7 বছর লাগাতার ভারতবর্ষে কাটাতে হবে, তবে গিয়ে সে নাগরিকতা পাবে। এই নয় যে বিয়ে করলাম, এখানে আসলাম, কদিন থাকলাম, আমার তো ভালো নাও লাগতে পারে, আমি ভারতের নাগরিক নাও হতে পারি, ভারতের প্রতি সেরকম সম্মান শ্রদ্ধা আমার নাও তৈরি হতে পারে। তাই 7 বছর মিনিমাম তোমাকে থাকতে হবে বিয়ে করবার পরে ভারতে এসে, তবে গিয়ে তুমি ভারতের নাগরিক হবে। এইটাই বলছে সেকশন 5-এর সিটিজেনশিপ বাই রেজিস্ট্রেশনের মাধ্যমে। বোঝা গেল কি? স্যার এখানে নারী বা পুরুষ যে কোনো কেউ বিদেশি হতে হ্যাঁ, পারে, তাই তো? একদম একদম একদম। হ্যাঁ, ভারতীয় পুরুষকে বিয়ে করলেও যা হবে, ভারতীয় মহিলাকে বিয়ে করলেও তাই হবে, একই ব্যাপার। ওকে, তাহলে তারা নাগরিকত্ব পাবে কিসের মাধ্যমে? সিটিজেনশিপ বাই রেজিস্ট্রেশনের মাধ্যমে। এবার আসো সেকশন 6, যেটা আমাদের গুরুত্বপূর্ণ বিষয়। এটা নিয়েই আমাদের সিএ এর বিরাট বড় একটা আলোচনা হবে। সেকশন 6 অফ সিটিজেনশিপ অ্যাক্ট 1955। সেকশন 6 এ কি বলা হলো? এখানে বলা হলো সিটিজেনশিপ বাই ন্যাচারালাইজেশন। ন্যাচারালাইজেশনের মাধ্যমে, ন্যাচারালাইজেশন কথাটার অর্থ হচ্ছে দেশীয়করণ। এটার মানে কি? দেশীয়করণ, অর্থাৎ দেশীয়করণের মাধ্যমে নাগরিকতা দান। দেশীয়করণের মাধ্যমে এই যে সিএতে যে সমস্ত বাংলাদেশি মাইনরিটিস, বাংলাদেশ থেকে আসা হিন্দু, তারপর বৌদ্ধ, শিখ, খ্রিস্টান, পার্সি, এই যে সমস্ত 6টা ধর্মের কথা বলা হয়েছে, তাদেরকে যে ভারতের নাগরিকতা দেওয়া হচ্ছে, তাদের কিন্তু এই গ্রাউন্ডে নাগরিকতা দেওয়া হচ্ছে। অর্থাৎ সিটিজেনশিপ অ্যাক্ট 1955-এর এই সেকশন 6-কে সংশোধিত করে তাদেরকে নাগরিকতা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। অর্থাৎ যারা কিনা এই দেশগুলো থেকে রিলিজিয়াস পারসিকিউশনের ফলে ভারতে এসছে, তাদের নাগরিকতা দেওয়া হচ্ছে। নাও, সিটিজেনশিপ ন্যাচারালাইজেশনের মাধ্যমে শুধু কি এইভাবেই হবে যাদেরকে এখন দেওয়া হচ্ছে? না, দেখো, ন্যাচারালাইজেশনের মাধ্যমে মানে দেশীয়করণের মাধ্যমে 2 ধরনের ক্যাটাগরি রয়েছে। একটাকে তো আমরা বলবো হচ্ছে স্পেশাল ক্যাটাগরি একটা বলবো, আর একটা বলবো হচ্ছে জেনারেল ক্যাটাগরি। স্পেশাল ক্যাটাগরিতে কারা থাকতে পারে? মনে করো যে সমস্ত ব্যক্তি সারা বিশ্ব জুড়ে আর্ট, শিল্প নিয়ে বিরাট বড় কাজ কৃতিত্ব করেছে, বা কোনো একটা ফিলসফি নিয়ে কোনো একটা ভালো কাজ করেছে, বা লিটারেচার নিয়ে সারা বিশ্বে প্রসিদ্ধ কিছু কাজ কেউ করেছে, বা হতে পারে কোনো সায়েন্টিফিক কোনো একটা অ্যাকশন তার রয়েছে, মানে সায়েন্সের ব্যাকগ্রাউন্ড তার রয়েছে, বা ওয়ার্ল্ড পিস, বিশ্ব শান্তিতে সে বিশেষ কোনো ভূমিকা গ্রহণ করেছে। এই কয়টা ক্ষেত্রে
অর্থাৎ আর্ট, ফিলসফি, লিটারেচার, সায়েন্স, ওয়ার্ল্ড পিস, এই কয়টি ক্ষেত্রে যদি কোনো ফরেনার্স, যদি কোনো বিদেশি ভারতবর্ষের নাগরিকতা চায়, তারা উইদিন 1 ডে, এক দিনের মধ্যে তারা ভারতের নাগরিকতা পেয়ে যাবে থ্রু সিটিজেনশিপ বাই ন্যাচারালাইজেশন। বুঝতে পারছো? যেমন আমি তসলিমা নাসরিনের কথা আগে বলেছিলাম, এখনও যদি বলি, তসলিমা নাসরিন জানো তোমরা, তিনি একজন লিটারেচারের মানুষ, মানে সাহিত্যিক। তো সে যদি ভারতকে বলে যে আমি একজন লিটারেচারের সেকশনে সারা বিশ্বে বিভিন্ন ধরনের কাজ করেছি, সো আমাকে ভারতের নাগরিকতা দেওয়া হোক, তখন কিন্তু ভারত সরকার বিবেচনা করলে তাকে এই স্পেশাল ক্যাটাগরিতে দিনের দিন তাকে নাগরিকতা দিয়ে দিতে পারেন। আবার তোমরা জানো আর্টিকেল স্পেশাল অ্যাক্টের যে আর্টিকেল, স্পেশাল ক্যাটাগরির মধ্যে যেটা আর্ট বলে যেটাকে বলা হলো শিল্প, এখানে আদনান সামি, তোমরা জানো পাকিস্তানি সিঙ্গার আদনান সামি, তাকেও যেমন ভারতের নাগরিকতা দেওয়া হয়েছে, সেই ক্ষেত্রে এই ন্যাচারালাইজেশনের মাধ্যমে কিন্তু নাগরিকতা দেওয়া যেতে পারে। অর্থাৎ পৃথিবীতে এই যে আর্ট, ফিলসফি, লিটারেচার, সায়েন্স, ওয়ার্ল্ড পিস, এই সমস্ত ক্ষেত্রে যারা বিশেষ বিশেষ কোনো কাজ করেছে, তারা যদি চায় ভারতবর্ষের নাগরিক হবে, তো ভারত সরকার খুব সসম্মানে তাদেরকে ভারতের নাগরিকতা বানিয়ে নিতে পারে বাই সিটিজেনশিপ বাই ন্যাচারালাইজেশনের প্রসেসের মাধ্যমে। এবার আসো জেনারেল ক্যাটাগরি। এই জেনারেল ক্যাটাগরিতে কারা পড়বে? এই জেনারেল ক্যাটাগরিতে পড়বে হচ্ছে ফরেন ওয়ার্কার, অর্থাৎ ভারতবর্ষে ওই যে বলেছিলাম ওয়ার্ক পারমিট দেয়, সেই ওয়ার্ক পারমিটে যারা ভারতে কাজ করতে এসেছিল, আসার পরে তারা দীর্ঘদিন ভারতে থেকে গেছে, হ্যাঁ, বা এই ফরেন ওয়ার্কার যারা খুবই প্রসিদ্ধ কোনো কাজ করতে, তাদের খুব যোগ্যতা আছে এই কাজগুলো করবার, তারা যদি ডিজায়ার করে, অর্থাৎ ডিজায়ারিং টু স্টে ইন্ডিয়া, ভারতেই তারা থেকে যেতে চায়, তবে তাদেরকে ন্যাচারালাইজেশনের মাধ্যমে নাগরিকতা দেওয়া যেতে পারে। কিন্তু এখানে কন্ডিশন আছে। এবার শুধু কি এখানে ফরেন ওয়ার্কার না, এই যে জেনারেল ক্যাটাগরির মাধ্যমে ওই যে রেফিউজিস বলেছিলে, আমরা শুরুতে পড়েছিলাম রেফিউজিস, তো রেফিউজিসদেরকেও নাগরিকতা দেওয়া যেতে পারে, ইললিগাল মাইগ্রেন্টস বলে আমরা আলোচনা করছিলাম, তাদেরকেও নাগরিকতা দেওয়া যেতে পারে, এই জেনারেল ক্যাটাগরির মাধ্যমে নাগরিকতা দেওয়া যেতে পারে। কিন্তু এই বিষয়ে কে নাগরিকতা পাবে আর কে নাগরিকতা পাবে না, এর সর্বময় ক্ষমতা কনস্টিটিউশন কাকে দিয়ে রেখেছে? বলো, কাকে দিয়ে রেখেছে? পার্লামেন্টকে দিয়ে রেখেছে। তাহলে এইটা পার্লামেন্ট নির্ধারণ করবে কাকে নাগরিকত্ব তারা দিবে, কাকে নাগরিকত্ব দেবে না। তাই সিএএ 2019 এই যে নাগরিকতা দেওয়ার প্রসেস, এইটা কি স্বাভাবিক না অস্বাভাবিক? কারণ এর আগেও অনেকবার এরকম হয়েছে অ্যামেন্ডমেন্ট। এটা স্বাভাবিক একটা প্রসেস, এবং এটা সারা বিশ্বেই বিভিন্ন দেশ তার বিভিন্ন সময় এই নাগরিকতা নিয়ে তারা বিভিন্ন ধরনের রুলস রেগুলেশনস বিভিন্ন কিছু তৈরি করতে পারে। যেমন আমি তোমাদেরকে একটা কথা বললাম, তোমরা দেখেছো ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পরেই বলেছিল যে H1 ভিসা, HB ভিসা, H8 ভিসা যারা যারা নিয়ে গেছে তাদেরকে সব ভারতে ফিরে আসতে হবে, এরকম বলেছিল না? তাদের মধ্যে অনেকে ভারতে চলেও এসেছে সেখান থেকে। তো এরকম করে প্রত্যেকটা সরকার যখন টাইম টু টাইম একটা দেশে সরকার চেঞ্জ হয়, পরিবর্তন হয়, তখন সেইখানে পলিসিও চেঞ্জ হয়, আর পলিসি চেঞ্জ হলে সেই জায়গার নিয়মও চেঞ্জ হয়ে যায়, যার কারণে এই যে বিষয়গুলো রয়েছে, যে অর্থাৎ যে ক্ষমতা কনস্টিটিউশন পার্লামেন্টকে দিয়ে রেখেছে, পার্লামেন্ট যেটা স্থির করবে সেটাই হবে, এখানে কারো কিছু করার নেই। তো ফরেনার ওয়ার্কার যদি ভারতে থেকে যেতে চায়, তারা এই ন্যাচারালাইজেশনের মাধ্যমে পাবে, রেফিউজিসদেরকে ন্যাচারালাইজেশনের মাধ্যমে দেওয়া হতে পারে, বা এখানে আমরা দেখতে পাচ্ছি ইলিগাল মাইগ্রান্ট যারা, তাদেরকে একটা সেকশনকে বলা হতে পারে যে তোমরা আর ইলিগাল মাইগ্রান্ট নও, তোমাদেরকেও নাগরিকতা দেওয়া হবে। তাহলে কি করা হয়েছে? এই যে ইলিগাল মাইগ্রান্টের মধ্যে বলা হয়েছে যারা 6টি রিলিজিয়াস গ্রুপকে বেছে নেওয়া হয়েছে সিএ 19-এর মাধ্যমে। কারা কারা? হিন্দু, তারপর শিখ, তারপর খ্রিস্টিয়ান, তারপর বুদ্ধিস্ট, তারপর জৈন, তারপর পার্সি। এই 6টা কমিউনিটির মানুষ যারা রয়েছে, অর্থাৎ তারা পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান এই সমস্ত জায়গাতে যদি তারা রিলিজিয়াস পারসিকিউশনের ফলে ভারতে আসে, কারণ দেখো এই যে ধর্মগুলোর কথা বলছো, হিন্দু, তারপর বুদ্ধিস্ট, জৈন, পার্সি, শিখ, এগুলো দেখো ভারতবর্ষের এদের অরিজিন হয়েছে, ভারতবর্ষে এদের জন্ম, যদিও এখানে খ্রিস্টিয়ান আর পার্সি এদের দুটোকে যদি বাদ দেওয়া হয়, তবুও তোমরা দেখো এখানে জিউসদেরকে তো ভারতের নাগরিকতা দেওয়ার কথা বলা হয়নি, মুসলিমদেরকে ভারতের নাগরিকতা দেওয়ার কথা এখানে বলা হয়নি,
কেন? কারণ এই সমস্ত দেশগুলোতে, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, এই সমস্ত জায়গাতে যেহেতু সেইখানে মুসলিমরা যেহেতু সেইখানে মেজরিটিতে রয়েছে, সংখ্যাগরিষ্ঠ তারা সেইখানে, তো সেই ক্ষেত্রে তাদের ওখানে পারসিকিউট হওয়ার কোনো জায়গা নেই। আবার আরও কিছু মুসলিম রয়েছে না কমিউনিটির মধ্যে, যেমন যে কি আছে না, সিয়া কমিউনিটি আছে, আহমদিয়া কমিউনিটি আছে, তো তাদেরকেও কিন্তু এই আইনের মধ্যে ইনক্লুড করা হয়নি, তাই না? পাচনন্দা, ইয়েস, তো তাদেরকেও এটার মধ্যে ইনক্লুড করা হয়নি। তো সেই ক্ষেত্রে এটাই মনে করা হয়েছে যে ওইখানে যেহেতু সংখ্যাগরিষ্ঠ মুসলিম কমিউনিটি, সেই ক্ষেত্রে তারা কখনোই পারসিকিউটেড হয়ে, রিলিজিয়াস পারসিকিউটেড হয়ে ভারতে প্রবেশ করবে না। বিশেষ করে তারা ইকোনমিক রিজন বা অন্য কোনো রিজনে ভারতে হয়তো আসতে পারে ইললিগাল ওয়েতে। তো সেই ক্ষেত্রে এই সমস্ত কমিউনিটি, এই 6টা কমিউনিটি যাদের অরিজিন ভারতবর্ষে রয়েছে, তাদেরকে হিউম্যান গ্রাউন্ডের থেকে দেওয়া হয়েছে। আজকের ক্লাসটা যখন চলতে থাকবে তখন আমি তোমাদেরকে দেখাবো যখন 2003 সালে সিএএ হয়েছিল, সেই 2003 সালেও কিন্তু তখন বিজেপি গভর্নমেন্ট ছিল কেন্দ্রে। সেই বিজেপি গভর্নমেন্ট কিন্তু তখন যে আইন করেছিল, সেই আইনে কিন্তু তারা সমস্ত মানে হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, যেই হোক না কেন, যারা ভারতে ইল্লিগালি এসছে তাদেরকে ইল্লিগাল মাইগ্রেন্টই বলেছিল। তখন পার্লামেন্টে দাঁড়িয়ে তৎকালীন এলওপি মানে লিডার অফ অপোজিশন অফ রাজ্যসভা ডক্টর মনমোহন সিং পরিষ্কার বলেছিলেন যে আমি ডেপুটি প্রাইম মিনিস্টার তখন ছিল হচ্ছে এল কে আদবানি, তো হোম মিনিস্টার মানে ডেপুটি প্রাইম মিনিস্টার, এভাবে ভেবে চলো। তো তখন এল কে আদবানির উদ্দেশ্যে বলেছিলেন ডক্টর মনমোহন সিং যে আমি আপনাকে বলতে চাই, আপনার এই আইন এতটাই কঠোর আইন হয়েছে যে বাংলাদেশ থেকে যে সমস্ত মাইনরিটি কমিউনিটির মানুষেরা রিলিজিয়াস পারসিকিউশনের ফলে ভারতে এসছে, তাদের নাগরিকতার জন্য আপনি একটু ভাববেন। এবং তৎকালীন সময় আমাদের পশ্চিমবঙ্গের একজন কংগ্রেসের মেজর জেনারেল ছিলেন সেনাবাহিনীর, তার নাম হচ্ছে শঙ্কর রায়চৌধুরী। তিনিও কিন্তু বলেছিলেন একই কথা যে আমরা দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে হিন্দুদেরকে বিতাড়ন করা হচ্ছে, তো তারা রিলিজিয়াস পারসিকিউশনের ফলে ভারতে আসছে এবং তারা এখানে এসে খুব মানবিতর জীবনযাপন করছে। হ্যাঁ, কেউ রাস্তার ধারে, কেউ ফুটপাতে, কেউ রেল লাইনের পাশে, মানে যেখানে যেখানে মানুষ কল্পনাও করতে পারে না বসবাস করা যায়, সেই সমস্ত জায়গায় এসে তারা বসবাস করছে। তো সেই ক্ষেত্রে তাদের যদি নাগরিক অধিকার দেওয়া হয় তবে ভালো হয়। এই বক্তব্যটা কিন্তু সেই সময়ের, অর্থাৎ আজকের দিনে যে সিএএ 2019 দেখছো, তার বীজ কিন্তু ওই 2003 সালের যে আইন তৈরি হয়েছিল, সেই আইনের মধ্যে এই বিরোধীদের যে বক্তব্য, ডক্টর মনমোহন সিংয়ের বক্তব্য, তারপরে আমাদের জেনারেল আর্মি জেনারেল তোমার শঙ্কর রায়চৌধুরী বক্তব্যের মধ্যেই নিহিত ছিল। সেই সময় এল কে আদবানি একটা কথা বলেছিলেন, তাদের উত্তরে বলেছিলেন যে আপনারা যে বক্তব্যটা রাখছেন, এই বক্তব্যটা আমরা মাথায় রাখলাম, অর্থাৎ যাদেরকে আমরা বলা হচ্ছে যারা পারসিকিউটেড হয়ে এই দেশে এসছে তাদেরকেও আমরা নাগরিকতা দেব, এটা আমরা মাথায় রাখলাম, এটা আমরা এন্ডর্স করি। ওকে, সেই সময় এটা তারা বললেও তারা কিন্তু এই মাইনরিটিস যারা এই যে হিন্দু, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, পার্সি, এদের জন্য কিন্তু সেই সময় কোনো আইন তৈরি হয়নি, তারা কিন্তু তখনও ইললিগাল মাইগ্রেন্টই ছিল। তারপরে যখন বিজেপি গভর্নমেন্ট কেন্দ্রে ক্ষমতায় আসলো, তখন তারা এই কমিউনিটিগুলোর জন্য ভারতবর্ষে যারা তারা নাগরিকত্ব পেতে পারে তার ব্যবস্থা করার জন্যই কিন্তু সিএএ 2019 এনেছিল। যদিও সিএ এর আগে 2016 এসেছিল, এই তখন এটাকে বলা হয়েছিল সিএবি 2016। এই বিলটা যেহেতু পাস হয়নি, তাই পরবর্তী লোকসভাতে নেক্সট 19-এ পাস করে আসার পরে প্রথম যে বিলটা আনা হয়েছিল সেটাই হচ্ছে সিএবি 2019, সেটা আমরা পরে আলোচনা করব। সো একটা ক্লাসে এতটা লেন্দি হলে আলোচনাটা ভালো লাগবে না শুনতে, তো আমি যেটা ঠিক করেছি এটাকে 2 বা 3টে ভাগে ভাগ করে আলোচনা করব। ওকে, তা না হলে জিনিসটা হয়তো ইনফরমেটিভ কিন্তু বোরিং হয়ে যাওয়ার একটা চান্স আছে, কারণ অনেকক্ষণ ধরে যদি একটা জিনিস আলোচনা হতে থাকে, তাই নয় কি বলো তো? একদম একদম ঠিক, সেই কারণে এই ক্লাসটিকে 2-3টে সেকশনে ভাগ করে আমরা আলোচনাটা করব। ওকে, বেশ, আচ্ছা, তাহলে সেকশন 6-এ কি বলা হলো? তাহলে এখন সেকশন 6-এ বলা হচ্ছে যে, এখন নয় তখন, সেকশন 6-এ কি বলা হয়েছে যে ন্যাচারালাইজেশনের মাধ্যমে ভারতের ভারতের যারা ফরেনার্স আছে তাদের নাগরিকত্ব দেওয়া হবে। তার জন্য 2টো ক্যাটাগরি, একটা হচ্ছে স্পেশাল ক্যাটাগরি, একটা হচ্ছে জেনারেল ক্যাটাগরি। স্পেশাল ক্যাটাগরিতে যারা এই সমস্ত ক্ষেত্রগুলোতে বিশেষ বিশেষ কাজ করেছে তারা, এবং জেনারেল ক্যাটাগরিতে যারা আছে তারা রেফিউজি হতে পারে, ইলিগাল মাইগ্রেন্ট হতে পারে, ফরেন ওয়ার্কার্স হতে পারে, যারা ভারতের থেকে যেতে চায়, ভারতের নাগরিকত্ব গ্রহণ করতে চায়, তাদের পার্লামেন্টকে সুপ্রিম পাওয়ার কনস্টিটিউশন দিয়েছে, তাই তারা যেমন যেমন আইন তৈরি করবে তেমন তেমন হবে। ওকে, তো এইটা হচ্ছে ন্যাচারালাইজেশনের মাধ্যমে নাগরিকতা প্রদান। ওকে, বেশ, এবার আসো সেকশন 7। তাহলে এটা কি মুছে দেবো?
হ্যাঁ দাদা। ওকে, দাদা এবার হচ্ছে সেকশন 7 সেকশন। তাহলে শোনো, আজকে আমরা টার্মিনেশন পর্যন্ত আলোচনা করব, নেক্সট ডে থেকে আমরা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটাকে আলোচনা করব। ওকে, আজকে কনস্টিটিউশনাল প্রভিশনসটা আলোচনা হয়ে যাচ্ছে। আচ্ছা, সেকশন 7, সেকশন 7-এর মধ্যে কি রয়েছে? সেকশন 7-এর মধ্যে রয়েছে সিটিজেনশিপ, সিটিজেনশিপ থ্রু ইনকর্পোরেশন, থ্রু ইনকর্পোরেশন অফ টেরিটরিজ। ওকে, তাহলে সিটিজেনশিপ থ্রু ইনকর্পোরেশন অফ টেরিটরিজ, অর্থাৎ ভারতবর্ষ যদি ভবিষ্যতে কোনো দিন কোনো অঞ্চলকে তার রাজ্যের সাথে মানে তার দেশের সাথে মিশিয়ে নেয় বা ইনকর্পোরেট করে, তাহলে সেই দেশের নাগরিক বাই ডিফল্ট ভারতের নাগরিক হয়ে যাবে। মানে যেদিন থেকে ওই টেরিটরি ভারতের সাথে যুক্ত হবে সেই দিন থেকে সেই টেরিটরির মানুষই ভারতের নাগরিক পরিণত হয়ে যাবে। তাহলে সিটিজেনশিপ থ্রু ইনকর্পোরেশন অফ টেরিটরিজ। ওকে, এইভাবে তিনটে এক্সাম্পল মনে রাখবা। এই আইনের মাধ্যমে বা এই সেকশনের মাধ্যমে নাগরিকতা পেয়েছে কারা, তিনটে জিনিস মনে রাখবা। সবার প্রথম মনে রাখবা 1961। 1961-এ তোমরা জানো পর্তুগাল, তো পর্তুগালের যে টেরিটরিগুলো আমাদের ছিল, মানে পর্তুগাল থেকে আমরা 1961-তে আমরা যে টেরিটরিগুলো পেয়েছিলাম সেগুলো কি ছিল? গোয়া, দমনদিউ, গোয়া, দমনদিউ, তারপর তোমার রয়েছে দাদরা, দাদরা নগর হাভেলি, দাদরা নগর হাভেলি, আরেকটা দাদরা নগর হাভেলি, হ্যাঁ ব্যাস এই কটাই। তাহলে গোয়া, দমনদিউ, দাদরা নগর হাভেলি, এই কয়টা ছিল কাদের প্রপার্টি ছিল? এটা পর্তুগালদের প্রপার্টি ছিল। 1961-এ পর্তুগালের চলে গেল এবং এই প্রপার্টিগুলো ভারতের সাথে অ্যাড হলো। তো সেই 1961 থেকে দেখো এরা নাগরিকতা পেয়েছিল ভারতবর্ষের আন্ডার সেকশন 2 অফ সিটিজেনশিপ অ্যাক্ট 1955-এর মাধ্যমে। এরপর আর একটা ডেট মনে রাখো, 1962, 1962। 1962 সালে ফ্রান্স তাদের পার্লামেন্টে একটা আইন জারি করে আমাদের দেশ থেকে চলে গিয়েছিল। তখন ফ্রান্সের আন্ডারে কোনটা ছিল? পন্ডিচেরি, পন্ডিচেরি, মাহে, তারপর কারিকল, কারিকল, আর ছিল ইয়ানাম, ইয়ানাম, হ্যাঁ ইয়ানাম, এই কয়টা জায়গা। আর তোমরা জানো ফ্রান্সের একটা সেন্টার ছিল আমাদের পশ্চিমবঙ্গে, সেটাকে কি বলি আমরা? চন্দননগর। চন্দননগর। এই চন্দননগরটা যেহেতু এর আগেই ওয়েস্ট বেঙ্গলের সাথে মার্জ হয়ে গেছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেহেতু এটা নিয়েছিল, বুঝতে পারছো? তো সেহেতু এই পার্টটা তো আগেই আমাদের মধ্যে চলে এসেছিল। তো ফ্রান্সের দ্বারা বাকি যে পার্টটা ছিল পন্ডিচেরি, মাহে, কারিকল, ইয়ানাম, এই পার্টটা ভারতের সাথে ইনকর্পোরেট হয় 1962-তে এবং সেই দিন থেকে এই জায়গার বাসিন্দারা ভারতীয় হয়ে যায়। এবং আরেকটা মনে রাখবে 1975, 1975 সালে ভারতের সাথে সিকিম অ্যাড হয়েছিল। তো সিকিমের যারা জনগণ তারাও ভারতের নাগরিকতা পেয়ে গেছে 1975-এ। তো সেকশন 7 বলছে সিটিজেনশিপ থ্রু ইনকর্পোরেশন অফ টেরিটরিজ, ভারত যখন কোনো টেরিটরিজ নিজের মধ্যে নিয়েছে তখন সেই জায়গার নাগরিকেরা সেই দিনের যেদিন থেকে তাদের মার্জ হয়েছে সেদিন থেকেই তারা ভারতের নাগরিক হয়েছে। ছোট্ট একটা আলোচনা আছে টার্মিনেশন অফ সিটিজেনশিপ, ওইটাকে আলোচনা করে আজকের মতন ক্লাস শেষ করব। নেক্সট ডে আমরা এই ক্লাসটিকে কন্টিনিউ করতে থাকবো। ওকে, সো মে আই রাব ইট? ওকে চলো, এরপর টার্মিনেশন অফ সিটিজেনশিপ, টার্মিনেশন অফ সিটিজেনশিপ, সিটিজেনশিপ টার্মিনেশন হবে কাদের ক্ষেত্রে? এই ক্ষেত্রে এই সিটিজেনশিপ অ্যাক্ট 1955-এর তিনটি সেকশনকে মনে রাখতে হবে। তিনটি সেকশন, একটা হচ্ছে সেকশন 8, একটা হচ্ছে সেকশন 9, আর একটা হচ্ছে সেকশন 10। ওকে, সেকশন 8, সেকশন 9, সেকশন 10। সেকশন 8-এ কি বলা হয়েছে? সেকশন 8-এ বলা হয়েছে রিনাউন্সিয়েশন, রিনাউন্সিয়েশন। এগুলো কিন্তু দেখো তোমাদের কিন্তু ইম্পর্ট্যান্ট আছে, হ্যাঁ তোমাদের পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞেস করতেই পারে যে রিনাউন্সিয়েশন অফ সিটিজেনশিপ, হ্যাঁ কোন সেকশনে আমরা দেখতে পাবো? মাদার অ্যাক্ট বা প্রিন্সিপাল অ্যাক্টের, দ্যাট ইজ সেকশন 8-এর মধ্যে দেখতে পাবো। রিনাউন্সিয়েশন মানে কি? রিনাউন্সিয়েশন মানে হচ্ছে পরিত্যাগ করা। অর্থাৎ কেউ মনে করো ভাবলো যে আমি আজকের দিন থেকে আর ভারতীয় নাগরিক নই, আমি আমার ভারতের নাগরিকত্ব ত্যাগ করে দিলাম। তো আমরা তো আর তাকে গিয়ে পায়ে ধরবো না, না না আপনি থেকে যান আমাদের নাগরিক হয়ে, যাও তুমি যেখানে খুশি সেখানে। তো রিনাউন্সিয়েশন অর্থাৎ স্ব ইচ্ছায় কেউ যদি ভারতের নাগরিকতা ত্যাগ করে তাহলে সে আর ভারতের নাগরিক থাকবে না। এটা সেকশন 8 বলছে সিটিজেনশিপ অ্যাক্ট 1955-এর। সেকশন 9 কি বলছে? সেকশন 9 বলছে টার্মিনেশন, টার্মিনেশন।
তাহলে নাগরিকতা হরণ করার প্রথম পদ্ধতি কি হলো? একটা হলো রিনাউন্সিয়েশন, আর একটা হচ্ছে টার্মিনেশন। টার্মিনেশন হচ্ছে দেখো অন্য দেশের নাগরিকরা ভারতে এসে নাগরিকতা পেয়েছে, কিন্তু সেই নাগরিকতা পাওয়ার পরে তারা ভারতবর্ষে বিভিন্ন ধরনের অবৈধ কাজের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। তার স্টে করার, মনে করো যে একজন ব্যক্তি, এই ব্যক্তিটি বিদেশ থেকে এসে ভারতের নাগরিক হয়েছে, তা ভারতের নাগরিক হয়েছে মনে করো 10 বছর হলো, আর এই 10 বছরের মধ্যে ও 9 বছরই জেলে ছিল। বুঝতে পারছো? মানে একজন বিদেশি সে ভারতের নাগরিক হয়েছে, যে কোনোভাবেই হোক না কেন, এই যে এর আগে তোমরা দেখলে কীভাবে নাগরিক হওয়া যায়, এর যে কোনোভাবেই নাগরিক হোক না কেন সে 10 বছর নাগরিকতার মধ্যে তার 9 বছরই জেলে কেটেছে, তাহলে ভারত সরকার চাইলে তার নাগরিকতাকে বাতিল করে দিতে পারে, টার্মিনেট করে দিতে পারে। ওকে, বা ভারতের নাগরিকতা গ্রহণ করার পরেই তুমি এমন কিছু কাজ শুরু করেছো যাতে ভারতের ইন্টারনাল সিকিউরিটি থ্রেট হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রেও ভারত সরকার চাইলে তোমার নাগরিকতাকে টার্মিনেট করে দিতে পারে। কিন্তু সেকশন 9-এ টার্মিনেশন অফ সিটিজেনশিপের মধ্যে একটা কথা খুব পরিষ্কার বলা আছে যে নাগরিকতা টার্মিনেট করার ক্ষেত্রে খুব 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 সতর্ক থাকতে হবে যাদের বার্থ হয়েছে এই ল্যান্ডে। ওকে, মানে ভারতের মাটিতে যাদের জন্ম হয়েছে তাদের নাগরিকতা টার্মিনেট করতে গেলে অনেক অনেক বেশি সতর্ক থাকতে হবে। কেন? কারণ ভারতের নাগরিকতার পদ্ধতিতে ইউস সোলাইয়ের কনসেপ্ট আছে কি না নেই বলো দেখি? ইউস সোলাইয়ের কনসেপ্ট রয়েছে। আচ্ছা, হ্যাঁ, তো সেই অর্থে কারোর ভারতে জন্ম হয়েছে এমন কোনো ব্যক্তি তার নাগরিকতাকে টার্মিনেট করতে গেলে একটু সাবধান থাকতে হবে। ওকে, বেশ, এবার আসো সেকশন 10 কি বলছে। সেকশন 10 বলছে ডেপ্রিভেশন। ডেপ্রিভেশন কি? ডেপ্রিভেশন মানে হচ্ছে বঞ্চিতকরণ। এই যে টার্মিনেশন তুমি বললে না, এই টার্মিনেশনই একটা রূপ হচ্ছে বঞ্চিতকরণ। অর্থাৎ মনে করো যে এক মিনিট শোনো, টার্মিনেশন বলতে আমি একটুখানি ভুল করেছি, আমি টার্মিনেশনটার মধ্যে ডেপ্রিভেশন হয়তো আলোচনা করে ফেলেছি, বুঝেছো? মানে টার্মিনেশন মানে হচ্ছে ছোট্ট পয়েন্ট, সো মেক ইট কারেক্ট। টার্মিনেশন মানে হচ্ছে, মনে করো যে তুমি ভারতীয় নাগরিক, ঠিক আছে, তুমি যদি অন্য কোনো দেশের নাগরিকতা নিয়ে নাও তাহলে সেই দিন থেকেই তোমার সিটিজেনশিপ ভারতে টার্মিনেট হয়ে যাবে, এটা হচ্ছে টার্মিনেশন। হ্যাঁ, মানে ডেপ্রিভেশনে যে কথাগুলো আলোচনা করার কথা ছিল সেটা আমি টার্মিনেশনের মধ্যেই আলোচনা করে ফেলেছি, বুঝতে পারলে? সো এটা একটুখানি কারেক্ট করে নিও, কারণ দীর্ঘক্ষণ ধরে কথা বলছি তো এমনটা এই জন্যই হলো মনে হয়। তাহলে টার্মিনেশন মানে যদি কোনো, মনে করো যে ভারতের একজন নাগরিক সে অন্য কোনো দেশের নাগরিকতা নিয়ে নিয়েছে, সেই ক্ষেত্রে তার নাগরিকতা টার্মিনেট হবে, এই প্রসঙ্গটা এখানে নেই, এই প্রসঙ্গটা এখানে আছে ডেপ্রিভেশনের মধ্যে রয়েছে যে কোনো ব্যক্তি ভারতের নাগরিকতা গ্রহণ করেছে যে কোনোভাবেই হোক, এবার সে যদি কোনো ইলিগাল কাজ করে বা তার 10 বছরের নাগরিকতার মধ্যে 9 বছরই সে যদি জেলে কাটায় তাহলে ভারত সরকার তাকে নাগরিকতা থেকে বঞ্চিত করতে পারে। কিন্তু এখানে পরিষ্কার বলা হয়েছে যার জন্ম ভারতের মাটিতে তার নাগরিকতা হরণের ক্ষেত্রে ভারতকে মানে ভারতের অথরিটিকে অনেকবার ভাবতে হবে, তবে গিয়ে তার নাগরিকতা ডেপ্রাইভ করতে হবে তাকে। তাহলে ডেপ্রিভেশন মানে ডেপ্রাইভ করা, কাউকে বঞ্চিত করা নাগরিকতা থেকে। বাকি টার্মিনেশন মানে অন্য কোনো দেশের নাগরিকতা নেওয়ার সাথে সাথেই তোমার কি হয়ে যাবে, নাগরিকতা ভারতের টার্মিনেট হয়ে যাবে। ওকে, আর ডেপ্রিভেশন মানে ভারত সরকারের এটা নিজের হুইলের ওপরে কাজ করছে, কাকে তুমি নাগরিকতা থেকে ডেপ্রাইভ করবে এটা ভারতের ব্যাপার। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত আলোচনাই থাক নাকি? স্যার হ্যাঁ বলো। লাস্ট যেটা বললেন যে কেউ যদি সে যেভাবে বাইবার যদি এখানকার নাগরিকত্ব পায়, সেক্ষেত্রে যদি সে যদি যত তার বছর একটা ভালো মন্দ বোঝার থেকেই যদি সে অবৈধ কোনো কাজ করে, হ্যাঁ, কিন্তু এখানেই জন্মেছে কিন্তু খুব খারাপ কাজের সঙ্গে সবসময় যুক্ত আছে, তা সেক্ষেত্রে কি হ্যাঁ, তাকে সেক্ষেত্রে বঞ্চিত সরকার করা কি যদি যাবে না? চায় তাহলে তাকে ডেপ্রাইভ করা যেতে পারে, অর্থাৎ ডেপ্রিভেশনের মাধ্যমে তার নাগরিকত্ব হরণ করা যেতে পারে। হ্যাঁ, আচ্ছা, সেটাই বলছি। ঠিক হ্যাঁ। আছে, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত আলোচনা থাকলো। এর পরের দিন থেকে আমাদের কি আলোচনা হবে একটু ওভারভিউ দেখিয়ে দিই। ইমিগ্রেশন ডিউরিং 1947, 1947-এর সময়ে মাইগ্রেশনের অবস্থাটা আমাদের ভারতবর্ষে কী ছিল সেটা আমাদের একবার দেখতে হবে। ইমিগ্রেশন ক্রাইসিস বিটুইন 1950 টু 1985, 1950 থেকে 1985-র মধ্যে কী ঘটনা ঘটেছে। আসাম ক্রাইসিসটা খুব ভালো করে জানতে হবে, কারণ আসাম ক্রাইসিসের জন্যই ভারতবর্ষে এই নাগরিকতা নিয়ে এত কিছু যা কিছু হচ্ছে সব এই আসামের জন্যই হচ্ছে, এটা আমাদের দেখতে হবে। আসাম মুভমেন্টকে আমরা দেখব,
যে এখানে কী হয়েছিল আসামে। তারপর আসাম অ্যাকর্ড দেখব 1985-এ রাজীব গান্ধী করেছিলেন। তারপর দেখব সিটিজেনশিপ অ্যাক্ট 1985, এটাই হচ্ছে প্রথম সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। তারপর দেখব সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1986। তারপর আমরা দেখব সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1992। তারপর আমরা দেখব হচ্ছে 1996 থেকে 2005-এর এই সময়কালের মধ্যে কী ঘটনাগুলো ঘটলো, যেখানে আমি যে ডক্টর মনমোহন সিংয়ের বক্তব্য দেখালাম এই পার্টের মধ্যে তোমরা দেখবে। হ্যাঁ, সেই সময় ভারত সরকার মানে এই পিরিয়ডের মধ্যে 1996 থেকে 2005-এর মধ্যে কী কী ঘটনা দেশ জুড়ে ঘটেছিল এবং সেই সময় ভারত সরকার কী কী পদক্ষেপ গ্রহণ করেছিল এই বিষয়টাকে আমরা দেখব। এই বিষয় থেকেই একটা বিষয় আসবে যে ডক্টর মনমোহন সিংয়ের যখন CAA 2003 আসলো সেই সময় পার্লামেন্টে এনাদের বক্তব্য কী ছিল সেটা দেখব। তারপর এই যে শ্রী শঙ্কর রায়চৌধুরীর বক্তব্য কী ছিল এটা দেখব। LK আদবানির বক্তব্য কী ছিল সেটাও দেখব। তারপর দেখব 2005 থেকে 2014-এর মধ্যে কী কী ঘটনা ভারতে ঘটলো। তারপর দেখব 2014-এর পরে কী কী ঘটনা ঘটলো। এই 2014-র পর থেকেই আমাদের CAA 2019-এর প্রেক্ষাপট রচনা কিভাবে কি হয়েছে এই সামগ্রিক বিষয়গুলো নিয়ে আলোচনা করলে আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে। তাহলে যাই হোক, আজকে আমরা এই পর্যন্ত রাখলাম, একদম বেসিক আলোচনা পর্যন্ত থাকলো। এরপর থেকে যে ক্লাসগুলো আসতে চলেছে না, এইগুলো তোমাদের জানার দরকার আছে, কারণ এই ইতিহাসগুলো যদি আমরা না জানি তাহলে আমরা অনেক সময় বিভিন্নভাবে ভুল বুঝতে পারি। ওকে, কারণ কি আমাদের যেহেতু যদি কোনো বিষয়ে জানা না থাকে, কোনো বিষয়ে যদি আমাদের জ্ঞান না থাকে, তাহলে আমাকে যে কেউ ভুল বুঝিয়ে দিতে পারে, আর সেই ভুল বুঝে আমি যা খুশি একটা ঘটনা ঘটিয়ে ফেলতে পারি, তাই নয় কি? তাই একজন দায়িত্ববান নাগরিক হওয়ার জন্য আমাদের এটা জানা দরকার। ওকে, তো যাই হোক, আজকে ক্লাসটি শেষ করছি এখানে। ভালো থেকো সবাই। একবার